ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম প্রশ্ন পড়ো কি বলছে। এর বেতনের দ্বিগুণ বি এর বেতনের 5 গুণ এবং বি এর বেতনের 4 গুণ সি এর বেতনের দ্বিগুণ। যদি সি এর বেতন 1600 টাকা হয়, এর বেতন কত? তার মানে এই যে লাইনগুলো দেওয়া আছে এগুলো দ্বারা রেশিও করতে পারি না? এই যে লাইনগুলো দেওয়া আছে এগুলো সবগুলো দ্বারা কি করতে পারি? রেশিও করতে পারি, তাই না? তো কিভাবে করব চলো দেখি। এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, পরীক্ষা হলে তো সময় নেই। দেখতে পাচ্ছ এখান থেকে অঙ্ক উড়াতে হবে, শুনবে ভালো করে। সব জানো কিন্তু আমরা লিখে টাইমটা ওয়েস্ট করি, লিখবো না। 2 টাইমস অফ এ স্যালারি, তার মানে 2 টাইমস অফ এ স্যালারি ইকুয়াল টু 5 টাইমস অফ বি স্যালারি, তাই না? তাহলে আমরা এটাও বলেছিলাম যে 2 টাইমস অফ এ স্যালারি সমান 5 টাইমস অফ বি স্যালারি। এরকম যদি থাকে, মিডিলে যদি ইকুয়াল থাকে, তাহলে এটার সঙ্গে যেটা থাকে সেটা এটার ভ্যালু হয়, এটার সঙ্গে যেটা থাকে সেটা এটার ভ্যালু হয়। পেন পেপার লাগানো দরকার ছিল না, ওই লাইনটা পড়া মাত্র এ আর বি এর রেশিও তোমরা কি করে নিতে পারতে। এর সঙ্গে গুণ আছে 2, তার মানে এটা বি এর মান হবে, বি এর সঙ্গে গুণ আছে 5, সেটা এর মান হবে। বুঝতে পারলাম? নেক্সট পরের লাইন পড়ো। 4 টাইমস অফ বি স্যালারি ইজ 2 টাইমস অফ স্যালারি। তাহলে 4 টাইমস আর 2 টাইমস আছে, কাটাকুটি করে 2 এটা 1 করতে পারো না? পারো তো? এটাও করো। তার মানে বি এর মান কত আছে? বি আর সি পাচ্ছি, তাহলে বি এর সঙ্গে যেটা গুণ আছে সেটা সি এর মান হয়ে যাবে, সি এর সঙ্গে যেটা গুণ আছে সেটা এর বি এর মান হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার হয়েছে? এবার দেখো দুটো রেশিও কম্বাইন করতে হবে। কম্বাইনের জন্য কাকে দরকার? আমার কমন দরকার। কমন কে আছে? বি আছে। বি এখানে 2 আছে, তাহলে তো ঝামেলা আগেটাই ভালো ছিল, তাই না? তাহলে 2 যদি করতে হয় তাহলে এটা 2 আছে, এটাকে 2 করলে এটা 2 হয়ে যাবে, 4 হয়ে যাবে। আগেটাই ভালো ছিল, লক্ষ্য করে নি, ঠিক আছে, অসুবিধা নেই। তোমাকে বলেছে এ স্যালারি কত যদি সি স্যালারি 1600 হয়, তাহলে এ হলো 5, বি হলো 2, সি হলো 4। দেখতে পাচ্ছ তোমরা সি স্যালারি, সি এর মান দেওয়া আছে কত? 1600। কত গুণ? 400 গুণ। এর মান কত হবে? 400 গুণ 2000। বোঝা গেছে? তাও কোন জায়গাটা কি করলাম আমি সেটা দেখার। আনসার তোমরাও করেছো, কিন্তু এগুলো হলো অবজারভেশনের খেলা। এই অবজারভেশনে তুমি যেটা জানো সেটা পেন পেপার দিয়ে লেখার প্রয়োজন নেই। ওকে, চলো টাইমটা কোথায় বেশি লাগছে সেটা দেখো, যে টাইমটা আমাদের কোথায় বেশি লাগছে, কি করা যেত এটাকে। না হলে সে পরীক্ষা হলে সে একই আফসোস থেকে যাবে সারা জীবন, যে আফসোসটা করো টাইম আর একটু বেশি পেলে সবগুলো করে আসতাম। নেক্সট বলছে একজন দোকানদার একটি পণ্য নির্দিষ্ট লাভে 540 টাকায় বিক্রি করেছেন। যদি তিনি পণ্যটি 470 টাকায় বিক্রি করতেন তাহলে তাহলে প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগের সমান ক্ষতি হতো। এই কথাটার মানে কি? এইটুকু ধরতে পারলে এইটুকুর মধ্যে অঙ্ক ভরা আছে, এইটুকুর মধ্যে অঙ্ক ভরা আছে। শুনবে ভালো করে। ভাই কোন একটা জিনিস 540 টাকায় বিক্রি করেছে, কিসে বিক্রি করেছে? সেটা লাভে। তাহলে মিডিলে কোনো না কোনো জায়গায় সিপি আছে, লাভে বিক্রি করছে মানে সিপির থেকে বেশিতে বিক্রি করছে, 540 টাকায় বিক্রি করেছে। আচ্ছা, আর একবার কি বলছে? 470 টাকায় বিক্রি করে কি করছেন বলছে? ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? ইকুয়েশনটা পরে আসছি। ক্ষতি হচ্ছে মানে সিপি থেকে কম টাকায় বিক্রি করেছে, তবে তো ক্ষতি হবে। হ্যাঁ না? এবার ভালো মতো শোনো কি বলছে। প্রাথমিক লাভের 6 ভাগের 1 ভাগ সমান ক্ষতি হয়। প্রাথমিক লাভের এর থাকলে যেটা হয় সেটা বেস ভ্যালু হয়। তাহলে 6 ভাগের 1 ভাগ মানে কি? 1/6। লাভ যদি আগে 6 হতো তার মানে এখন ক্ষতি হয় কত? 1। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স কত? 6। এখান থেকে ডিস্টেন্স কত? 1। তাহলে 6 এর 1 7, 470 থেকে 540 তোমার যাচ্ছে কত মান? 70। তাহলে 7 এর মান 70, 10 গুণ। তোমার কাছে কি চেয়েছে? সিপি চেয়েছে। যে কোনো জায়গা থেকে বের করো, এটার মানে বের করবো। 470 টাকায় 1 এর মান কত? 10 গুণ হয়েছে, তার মানে কত হবে? 1 এর মান 10 হবে। বলো 470 টাকায় বেচে তুমি কি করতে? লস করতে। তাহলে 10 টাকা যোগ করলে তো সিপি পাবে, তাই না? তাহলে 470 প্লাস 10 480 টাকা। এটা ছিল অঙ্ক। তুমি এখান থেকে করতে পারতে। 540 ছিল, তাহলে 6 এর মান কত? 60। তাহলে তুমি 540 টাকায় বেচে 60 টাকা লাভ করেছো, তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে সিপি পেয়ে যাবো। যেদিক থেকে যাবে সেখান থেকে আনসার হবে। ওকে, এই টাইপের প্রশ্ন একটা পাবে এসআই, দিবে এই টাইপের। আমাদের বলবে সমান লাভ সমান ক্ষতি করে, এই টাইপটা দেবে। সমান লাভ দিলে কি করতে হয়? অ্যাভারেজ হয়ে যায়। সমান দিলে কি হয়? তোমাকে যদি বলতো যতটা লাভ করতেন ততটাই ক্ষতি, তাহলে এই অঙ্ক করতে হতো না। এই যে দুটো ডাটা আছে, ডাটাকে ধরে অ্যাভারেজ করে আনসার শেষ।
ওকে, চলো পরেরটা যাই। আচ্ছা, এখানে অপশানটা নেই, এটা অপশানটা নেই, হ্যাঁ অপশান দেখছি দেওয়া নেই। 4 হবে আই থিঙ্ক, এটা অপশান 4 হবে, হ্যাঁ অপশানটা দেওয়া নেই। চলো পড়ো। 5% সরল সুদের হারে একটি নির্দিষ্ট সময়ের জন্য 986 টাকা সরল সুদ, একই সময়ের জন্য 1296 টাকার সাধারণ সুদের চেয়ে 62 টাকা কম। প্রতিটি পরিমাণ কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল? বুঝতে পেরেছো প্রশ্ন না বুঝতে পারো না আগে বলো? ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছো না পারো নি? বলছে সিম্পল ইন্টারেস্ট অন ₹986 ফর এ সার্টেন পিরিয়ড ইজ 62 লেস দেন সিম্পল ইন্টারেস্ট অন ₹1296 for the same period at the rate of 5% simple interest for how many years each amount invested? একদম একদম 1296 5% যেটা হবে আর 986 5% সেম হবে। এবার প্রশ্ন হয়েছে যে তাহলে ডিফারেন্সটা হবে 62, টাইমটা কত? প্রত্যেকটা টাইমটা কত? এটার মধ্যে ইন্টারেস্ট আলাদা থাকতে পারে, টাইমটা তোমার কাছে চেয়েছে, কি করে করবো বলো? তো এটাও 5% রেখেছিল, একই সুদ সরল সুদ, একই এত টাকার একই সময়ের জন্য, আচ্ছা সময়টা সেম, টাইমটা সেম রেখেছে, তাহলে ইন্টারেস্ট রেটটা আলাদা। ইন্টারেস্ট রেট তোমাকে বলেনি তো কোথাও? এখানে একই সময় লিখেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে টাইম যদি সেম আছে তাহলে সমস্যা তো নেই। কি করে করবো বলো? অনেকভাবে করা যায়। আই ইকুয়াল টু পিআরটি বাই 100 করো। শোনো, এখানে কনস্ট্যান্ট কে কে আছে বলো? কনস্ট্যান্ট কে কে? টাইম তো সেম, রেটও তো সেম, তাহলে ইন্টারেস্টের সঙ্গে প্রিন্সিপালের ডিরেক্টলি প্রপোর্শন হবে। প্রিন্সিপালের যে রেশিও হবে ইন্টারেস্টেও সেম রেশিও হবে। বলো প্রিন্সিপালের রেশিও কত? 986, আর এটা দেখো কাটাকুটি যাবে কিছু না কিছু তো কাটবে। কত যাচ্ছে গো? 8 দিয়ে যাচ্ছে না তো? আচ্ছা ছোট করে যদি 4 দিয়ে কাটাও, 4 3 12, 4 24 96, 4 দিয়ে কাটালে 4 18 তো হবে না, আরো বেশি যাবে। 4 দিয়ে তো যাচ্ছে না, এটা সে ছোট, সে বড়ই তো হয়ে যাচ্ছে। ছাড়ো এমনি করি, এমনি করি, এমনি করি, সেটা দাও। দেখতে পাচ্ছি 4 দিয়ে কাটছে মানে 2 দিয়ে কেটে ও খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে। চলো 1296 5% কত বলো? মুখে মুখে করবে, পেন পেপার লাগাবে না, আমি শিখিয়েছি। 1296 10% কত? 12.96, সরি 129.6, 10%। 10% বের করার সময় কি বলেছিলাম? ডান দিক থেকে শূন্য একটা বাদ দিয়ে দেবো, আর যদি শূন্য না থাকে তাহলে একটার পরে পয়েন্ট বসিয়ে দেবো। 10%-এর মান কত? 129.6। 5%-এর মান কি কত? এটার অর্ধেক। কি করে 14, 129-এর অর্ধেক কি করে? তাহলে বলো কত হচ্ছে? 6 দিয়ে 12, 2 দিয়ে করছি না, 64.8 বলছিলাম, 14 শুনছিলাম, সরি। তাহলে এটা কত হলো? 64.8, 5%-এর। ওকে, টাইমটা তো সেম রেখেছে। এখানে কি বলেছে? একই সময়ের জন্য। এখানে যা গুণ করবে, কেন করছি দেখে নাও। এটা যদি এক্স করো, এক্স টাইমের জন্য যদি করো তাহলে এই টাকাটা সুদ পাবে, তাই না? বোঝানোর জন্য বলছি। ওই টাকাটা বলো 5% কত? 10% কত? 98.6। বললাম এখনই ডান দিক থেকে 10% বের করবো, মানে ডান দিক থেকে একটা দশমিক ভরে দেবো যদি এ না থাকে। 5% কত হবে তাহলে? এটার অর্ধেক। এটা 5% হলো এটা। এটাও যদি আমি ধরি এক্স বছরের জন্য তাহলে কত হবে? এত টাকা হবে না? হবে না। এই যে ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সটা কত বলা আছে? এটার এটা ডিফারেন্স 62 বলা আছে, বলো। আর 64.8 আর 49.3 এর ডিফারেন্স কত? 15.9514, হ্যাঁ 15.5 এক্স এর মান কত? 62। কত যাচ্ছে দেখো তো, সুন্দর করে 4 দিয়ে কেটে যাচ্ছে না? এক্স এর মান 4, আনসার 4 বছর। এক্স এর মান 4 বছর। এটা রেশিও দিয়েও করা যেত, কিন্তু আমি দেখলাম রেশিও দিয়ে করে দেখো এটা কাটছে না 4 দিয়ে। ওই যে আমি দেখালাম ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100,
এখানে তো প্রিন্সিপাল তো সেম না, রেট অফ ইন্টারেস্ট সেম, টাইমও রেখেছো কি সেম, তাহলে ইন্টারেস্টের রেশিওটা কি হবে, প্রিন্সিপালের রেশিওর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। এবারে কাটাকুটি গেল না বলে আমি এই অ্যাপ্রোচে গেলাম না, এই অ্যাপ্রোচে গেলাম, অ্যাপ্রোচ ম্যাটার করে পরীক্ষা হলে, বুঝা গেল? তাহলে 4 বছর, এটা আনসার হলো 4 ইয়ার্স। ডাটা এরকম থাকবে, আগের মতো পাতি ডাটা থাকবে না, বারবার বলছি কম্পিটিশন হাই হয়েছে, যে যা বলছে লেট দেম ক্রাই, পরীক্ষা হলে গিয়ে সবাই টের পেয়ে যাবে। এখানে কঠিন প্র্যাকটিস করে যাও, প্রয়োজন হলে পরীক্ষা হলে ইজি হলে তোমার কাছে হালুয়া হয়ে যাবে, এখানে হালুয়া করবে আর পরীক্ষা হলে কঠিন হলে হাত পা ছুটবে, সেই জিনিসটা আমি করতে দেবো না। নাহলে মিসলিনিয়াসের মতো 145 কাট অফ গেছে, এসআই 180 ফাঁসি চলে যাবে যদি আগের মতো কোশ্চেন করে দেয়। কাট অফ এই কোশ্চেনই থাকবে, এরকমই পয়েন্টে থাকবে। প্রশ্ন বড় বলছে 5% সরল সুদে একটা টাকা 986 টাকা, যা সরল সুদ হবে, সরল সুদ কত হলো 986 টাকার, এটা 1296 টাকা সাধারণ সুদের চেয়ে একই কথা, 1296 টাকায় 5% হারে কত সুদ, এত টাকা, একটা নির্দিষ্ট টাইমে রেখেছিল, এই দুটোর পার্থক্য বলেছে 62, দেখো এই দুটোর পার্থক্যই করে দিয়েছি 62, কত বছরের জন্য রেখেছিল তা বলছে, ওকে। চলো পরেরটা 4 বলছে থার্ড প্রপোর্শনাল অফ 3 and 12 be x, mean proportional of 16 and 4 is y, then x is to y equal to কত, বলো। এই তিনটে 3, 12 আর x এর থার্ড প্রপোর্শন তোমাকে বলেছে বের করতে, ওটা x বলে, থার্ড প্রপোর্শনটা x, তার মানে বলো 3 আর 12 থার্ড প্রপোর্শন কত, এটা তো থার্ড প্রপোর্শন। এইটা যখন এরকম থাকে, ভালো মতো শোনো, এরকম তিনটে সংখ্যা মুখস্থ করবে না অঙ্ক, তিনটে সংখ্যা যখন দেখো 4টে সংখ্যা থাকলে তো একদম পাতি জিনিস সবাই জানো তাই না, ওটা আমার থেকে ভালো তোমরা বেশি জানো, কিন্তু তিনটে সংখ্যা যখন প্রপোর্শনে থাকে বলেছে, তখন এটা কি হয়, এটা বোঝাতে চাই a is to b প্রপোর্শনাল b is to c, আমরা মুখস্থ করব না, এখানে ব্রেনে প্রেসার দাও তোমরা, এটা আর এটা গুণ আর এটা গুণ হয়, ক্লিয়ার হয়েছে? তাই তোমাকে বলছে 3, 12 আর x এর প্রপোর্শন, তার মানে কি এটার তো স্কোয়ারই করলাম, ভাই এটা করব না, এটা যখন বের করব, তাই না? তাহলে কত হলো এটা, 12 12 144/3, এটা এক্স এর মান, আমি কাটাকুটি করব না কারণ রেশিও চেয়েছে, সময় নেই এত কাটাকাটি করার। আচ্ছা, এটার মিন প্রপোর্শন মানে কি, এটা আর এটা গুণ করে তার স্কোয়ার রুট, 64 স্কোয়ার রুট করলে এটা লেখার প্রয়োজনই ছিল না, ডিরেক্টলি এখানে 8 লেখা উচিত ছিল তোমাদের, মিন প্রপোর্শন, তাই তো হয়। এই যে এ এটা এটা, তাহলে এটা কি হয়, এই দুটোর গুণ করে স্কোয়ার রুট করতে হয়, তাই না? ব্যাস করো, তাহলে কত হবে এটা, 144/24, কত হচ্ছে দেখে নাও, 6 24 কাটে, কাটাকুটিতে এমনি হয় 6 24, মিন প্রপোর্শনের সমস্যা আছে কারো, মিন প্রপোর্শন বের করা বা এগুলো তো পাতি জিনিস, বুঝতে না পারলে তবু বলবে, এই তো বলে দিলাম তো, তিনটে সংখ্যা যদি তোমার প্রপোর্শনে থাকে মানে এটা এরকম আছে, এটা থার্ড প্রপোর্শন জিজ্ঞেস করেছে, তাহলে এটা দেখতে কিরকম হবে, 3:12 সমানুপাত 12 অনুপাত জিজ্ঞাসা, তোমাকে যদি বলে যে 3 জিজ্ঞাসা আর 12 এরা প্রপোর্শন আছে, এই কথাটা মানে কি 3 অনুপাত জিজ্ঞাসা সমানুপাত জিজ্ঞাসা অনুপাত 12, তার মানে এই দুটো গুণ, এই দুটো গুণ, এই দুটো ইকুয়াল হয়, বুঝতে পারলাম? এটা যদি মাইন্ডে ভরে নাও, এইটুকু যদি মাইন্ডে ভরে নাও, তাহলে আর কোনো প্রয়োজন নেই, সূত্র মুখস্থ করারই প্রয়োজন নাই, সবগুলোই কেন মধ্য সমানুপাতি, সবগুলোই তো, হ্যাঁ কথার মানে তো তাই, এই দুটো গুণ হচ্ছে একই তো কথা, এটার ক্ষেত্রে কি আমি এটা গুণ করলাম, সেম জিনিস তো। মিন বলা আছে মধ্য সমানুপাতি, সব সময় বাংলার পর রিলাই হয়ে না, ফাঁসিয়ে দেবে বাংলা, আমি বলে দিলাম, ইংরেজিটা পাশে দেখছে একবার দেখবে চোখ খুলে যে গড় সমানুপাত কি করে হয়, এতদিন ধরে অঙ্ক করছো, গড় সমানুপাত বলে কোনো কথা শুনেছো, এত বাংলা পর রিলাই হয়ে যায় না, পরীক্ষা হলে কিচ্ছু করতে হবে না, কেস করে পিআরবির বিরুদ্ধে কিচ্ছু হবে না, নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া, ইংরেজিতে পাশে দেওয়া আছে তো, গড় সমানুপাতি দেখছো তো, এরকম দেখে ডাউট লাগছে, আবার টুক করে দেখে নাও কি বলছে, জেনারেল সেন্স ইউজ করো, মানে না হলে নিজেকে এক্সকিউজ দেবে, সারা জীবন এক্সকিউজ দিয়ে দিয়ে যাবে। এটা বলো
অনেক সময় ওদের ট্রান্সলেশন, ওরাও সে ট্রান্সলেটই করে, কেউ বাংলা টাইপ করে না ভাই। চলো, এক ব্যক্তি প্রতি কেজি 32 টাকা দামে 10 কেজি চিনি কিনেছেন। বেশ, দেখাচ্ছি। এই চিনি 7 কেজি মূল্যবান চিনির সাথে মেশানো হয়। 7 কেজি আর এক ধরনের চিনি আছে, এটা বেশি দামের। দিয়ে বলছে 38 টাকা দামের একটা মিশ্রণ তৈরি হয়েছে। বলছে যে মূল্যবান চিনি সেটার দাম কত? এলিগেশনে হবে, ডেভিয়েশনে উড়িয়ে দেবো। ডেভিয়েশনে উইদাউট পেন পেপারে উড়িয়ে দেবো। বলো 10 কেজি চিনি, 10 কেজি চিনি রেট কত গো? 32 টাকা। 7 কেজি চিনির রেট কত আমি জানি না, ওভারঅল ওরা রেট কত হয়েছে বলো, এর থেকে সোজা হবে? তাহলে এটা 38 ছিল, এটা 38 ছিল, এটাও 38 তো হবেই হবে গ্যারেন্টি। 38-এর থেকে কত কম? 6 কম। তাহলে 10-এ কত কম? 60 কম। এটা 60 কম হলো, এটা 60 বেশি হবে। কজনে ভাগ হবে? কেক কাটবে, সবার মধ্যে বাঁটবে। ক্লিয়ার? এটা কত হলো? 7-8-56, 8 পয়েন্ট সামথিং। আর দেখতেই যাবো না। 38 আর 8 যোগ করলে কত? 46। অঙ্ক কেন করতে যাবো বাকিটা? আচ্ছা, দুটো আছে। বাবা, বিশাল অপশন খেলেছে। তাহলে বাকিটা করো। 7-8-56, 4 থাকলো, আরেকটা ডিজিট করে নাও না। 4 আছে মানে 40, 7 5-7 35। ব্যাস, কোনটা আছে দেখো, বোঝা গেল? এলিগেশনও হবে, কিন্তু এটা বেস্ট মেথড আমার মনে হয়, ডেভিয়েশন। আচ্ছা, এটা হয়ে গেছে, এটা বেস্ট মেথড। চলো এলিগেশনটা দেখাচ্ছি। 10 কেজি সুগার কিনেছে 32 টাকা পার কেজিতে। এবার বলছে 7 কেজি প্রেশিয়াস করেছে, মিশিয়ে কত হয়েছে? 38 টাকা। তাহলে যে কোনো একটা দেখো, 10 কেজি কিনেছে 32 টাকা পার কিলো, এখানে 32 টাকা পার কিলো, এখানে জিজ্ঞাসা ওভারঅল কত হয়েছে? 38। বলো কত হচ্ছে? 32 আর 38 ডিফারেন্স করলে 6। আচ্ছা, এটা কি এক্সপেন্সিভ চিনি ছিল না? এটা কি ছিল? নর্মাল চিনি। নর্মাল চিনি কত ছিল? 10। এক্সপেন্সিভ ছিল কত? 7। এবার দেখো 7-এর মান 6। ক্যালকুলেশন আরো জটিল হলো না? হলো না? 7-এর মান যদি 6 হয়, তাহলে তাহলে এখানে 10-এর মান কত হবে? ক্যালকুলেশন জটিল হলো না? হলো না বলো? ওটা বেশি তাড়াতাড়ি হচ্ছে না? ওটা তুমি ডিরেক্টলি করে দিয়েছো ক্যালকুলেশন, কিন্তু এবার বুঝতে পারছো যে আমার যদি ওটা চাই, দেখো ক্যালকুলেশন এখানে কিন্তু বেশি জটিল হলো। ডেভিয়েশন ইজ দ্য বেস্ট মেথড এইসব অঙ্কের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই ভাবে করতে হবে। এটা হলো 7-এর মান, 1-এর মান কত হবে? তুমি 10-এর মান এখানে বসাবে, এই যে ডিফারেন্সটা এখানে বসে যাবে, বেশ অঙ্ক শেষ। কিন্তু আগের মেথডটা বেস্ট মেথড, ডেভিয়েশন। দেখে নাও, যতই কাছাকাছি পয়েন্ট দেখ, এই দেখো যতই কাছাকাছি পয়েন্ট দেখো কিছুই নেই। ডেভিয়েশন জিনিসটা কি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, আমি জানি ডেভিয়েশনে অনেকের সমস্যা হয়। ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, জিনিসটা কি। একটা অঙ্কে হবে না, এটা একটা অঙ্কে আসবে না। ফরওয়ার্ড ডেভিয়েশন, রিভার্স ডেভিয়েশন সবগুলো প্রায় 49 মিনিট বা সামথিং কিছু মিনিট একটা ভিডিও আপলোড করে রেখেছি, তারপর আমি গ্রুপে পোস্ট করে দেবো, ওটা দেখে নেবে, অবশ্যই দেখে নেবে। তাহলে ডেভিয়েশন জিনিসটা রপ্ত হয়ে গেলে অনেক অঙ্ক যেখানেই ওভারঅল বের করতে বলে, মানে মিডলে প্লাস থাকে, ওভারঅল যেখানে বের করতে বলবে সেখানে ডেভিয়েশন দিয়ে অঙ্ক উঠে যাবে, তাই রাখবে না। চলো নেক্সট। বলো রিজনিং ফাইটটা। বলেছে যে নোজ ইকুয়াল টু কোডেড অ্যাজ এত, হেয়ার ইকুয়াল টু এত, প্রিচ ইকুয়াল টু এত। ক্রিপ 3টে দিয়েছে, মানে কপি পেস্ট করেনি তো? আবার কপি পেস্ট নেই না বলছো কেন? কপি পেস্ট মানে যখনই দেখবে যে মোর দেন 2 দেওয়া আছে, এটা লজিক। বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখবে 3টের বদলে আরেকটা জিজ্ঞেস করে, তখন কি করবে দেখবে এইগুলো দিয়ে এই লেটারটা তৈরি করা যাচ্ছে না তো, এই অডটা, তাই না? ব্যাস দেখো এটা তৈরি করা আছে, দেখো একবার তবু মিলিয়ে নেবো যে দুটো সেম আছে কিনা। আচ্ছা, কমন কে আছে একজন দেখো কত? ই। ই এর জন্য ওরা কি বরাদ্দ করেছে? 2। আচ্ছা, এখানে ই এর জন্য কি বরাদ্দ আছে? 2। আর দেখতে যাবো না আমি, কপি পেস্ট করেছে। ক্লিয়ার করতে পারলাম? বেশ, দেখো পি এর জন্য কত আছে বলো? পি এর জন্য 9, তার মানে এই দুটো আনসার না? পি এর জন্য 9, এই দুটো আনসার না? এবার কোনটা দেখলে হয়ে যাবে আমার? সেকেন্ডটা দেখলে হবে। এগুলো চালাকি, পুরো করতে হয় না। দেখো এটা 9 পেয়ে গেছি, এবার দেখো 7-7 তো দুটো আছে, তাহলে সেকেন্ডটা দেখে আমি উড়াবো। সেকেন্ডটা কি আছে? আর আর এর জন্য কি বরাদ্দ করে রেখেছে ওরা? দেখো 5, তাহলে এটা আনসার না, এটা আনসার। এটা হলো চালাকি।
বোঝা গেল? রিজনিং এর এগুলো হলো চালাকি। শিখবো আমি পুরোটা যখন শিখবো, কিন্তু এক্সাম অ্যাপ্রোচ এটা। যখন 4টে আমাকে আলাদা দিয়েছে, 3 দেখে নিলাম, আলাদা আলাদা আছে, পরেরটা দেখো, এটা আমি দেখতেই যাবো না, টাইম ওয়েস্ট। যতক্ষণ এটা দেখবো ততক্ষণ আনসার করে বেরিয়ে যাবো আমি, কারণ সেমই তো আছে। চলো পরেরটা। বলো দেখি এটা। ভালো মতো শোনো, এক ব্যক্তি একটি স্মার্টফোন কিনেন, ভালো কথা, স্মার্টফোনের দাম প্রতি বছর 20% হ্রাস পায়। যদি সেই ব্যক্তি 30,000 টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনেন, তবে 2 বছর পরে স্মার্টফোনটির মূল্য কত হবে? তার মানে এগুলো কি সাকসেসিভ না? তাহলে ভালো মতো শোনো, অনেকভাবে করা যায়। 20% হলো স্ট্যান্ডার্ড ডাটা ভাই, 20% হলো স্ট্যান্ডার্ড ডাটা, 10%, 20%, 10, 10 এগুলো হলো স্ট্যান্ডার্ড ডাটা। 20%-এর দুবার ছাড় দিলে কত পার্সেন্ট হয় ওভারঅল? এগুলো যেন মাইন্ডে থাকে। 36%। 36% মানে কি মাল্টিপল অফ 9 হবে না? হবে না? অঙ্ক দেখবো না? 8 এর 9, 4 3 7, এটা 9 এর মাল্টিপল না, এটা 9 এর মাল্টিপল না, 2 এর 3, আচ্ছা দেখে নি, 2 এর 3 এর 4, 5 আর 2 7, কোথাও ভুল করলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্মার্টফোনের মূল্য চেয়েছে, মাই মিস্টেক ভাই। আমি ভাবছি বিক্রি করে আমার, আমি ভাবছি বোধহয় বিক্রয় মূল্য চেয়েছি। বিক্রয় মূল্য চাইনি, মূল্য চেয়েছে। ওকে, তাহলে কত মান হবে দেখো, এটা ওটাও দেখিয়ে দিচ্ছি। 30,000 টাকা কি করেছে ও, এই মূল্য স্মার্টফোন কিনেছেন। 20% প্রত্যেক বছর হ্রাস হচ্ছে, তার মানে কত পার্সেন্ট হ্রাস হয়ে গেছে? 20%, 20% করে 36% হ্রাস হয়ে গেছে। তাহলে এখন দাম কত আছে? 64% আছে না? নাই এটুকু ক্লিয়ার হয়েছে? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য উড়াবো, লাস্ট থেকে দুটো জিরো হবে, 3 4 12 এরকম দেখতে চেহারার আনসার আসবে। না এটা না এটা না এটা, আনসার দিল্লি। হুম, করতে পারো। 64 মানে তো 8, 64 মানে তো 8, কিন্তু এখানে দেখো আমি যখন পার্সেন্টেজ, যখন 20%-এর দুবার হ্রাস করেছে, 20%-এর দুবার সাকসেসিভ হয়েছে, মানে কি হয়? এটাই তো হয়, শিখে এসছো। সাকসেসিভ নিশ্চয়ই, কারো কনফিউশন নেই। দুবার যদি হ্রাস হয় এটা হয় না? তাহলে ওভারঅল কত পার্সেন্ট হ্রাস হলো ওর? 36% হ্রাস হলো। তাহলে ওর দাম কত আছে? বাকি 64%। তাহলে 30,000 64%ই আনসার হবে। পার্সেন্টের জন্য দুটো শূন্য উড়ালাম, আর কত হবে? 3 4 12, দুটো শূন্য জিরো আসলো, এরকম দেখতে আসবে। দেখো অপশনের দিকে তাকাও, দেখো ওটাই আছে একমাত্র। ওকে, চলো পরেরটা। ক্লিয়ার হয়েছে? পুরো গুণ করার সময় নেই আমার পরীক্ষা হলে। 8-এর মাল্টিপল চেক করতে পারতে, 8-এর মাল্টিপল এটা ছিল না, 8-এর মাল্টিপল এটা ছিল না, এটা এটাও ছিল না, এটাও দেখতে পারতে। কেন? 64-র গুণ মানে কি 8-এর মাল্টিপল না? 64-র মধ্যে কে ঢুকে আছে? 8 ঢুকে আছে। 8-এর মাল্টিপল এই তিনটেও ছিল না। চারিদিক থেকে এই অপশনগুলো আমি তৈরি করিনি, অপশন তৈরি করা হয়। পরীক্ষাতে দেখবে অ্যাজ ইট ইজ অপশন আসবে, ওরা মানে কি বলে, হা করে দেয় অপশন, অপশন দাগাতে বলে, দেখে যে অপশনগুলো দাগাও, সলিউশন করো না। তারপরে আমরা সলিউশন নিয়ে মেতে থাকি। চলো, জিকেতে যখন আমরা অপশনের দিকে তাকাই, তাহলে ম্যাথে কেন তাকাবো না? আমার প্রশ্ন হলো এটা, কম্পিটিটিভে তোমরা কিছু জিজ্ঞেস করলে অপশন দে, বলো না বলো না, তাহলে ম্যাথের ক্ষেত্রে কেন নয়? ম্যাথটা কি কম্পিটিটিভের বাইরে? কটা আছে? আচ্ছা, এলটা আমি ওখানে লিখে নিচ্ছি, হ্যাঁ, বোঝার সুবিধার্থে তোমাদের এলটাকে আমি ওখানে লিখে নিচ্ছি, বোঝানোর সুবিধার্থে। কটা আছে গো? 20টা আছে। 5টা বা 4টা করবো, আচ্ছা দেখি। 1 2 3 4 5, 5টা করে দেখি আগে। 5 1 2 3 1 2 3 4 5, এগুলো ভাগ করে নিতে হয়, তাই না? এবার ভালো মতো দেখো তো, একটু অবজার্ভ করো, কিচ্ছু না ভাই। এখানে ডিজি মিডিলে আছে, তাই না? আমি যদি এখানে ডিজিটা বসাই, মিলছে কি দেখছি, জাস্ট টেস্ট করছি। ডিজি বসালাম, এডিজি জে এল। আচ্ছা, এখানে বসালে এডিজি জে এল, এডিজি জে এল, এডিজি জে এল, তো হয়েই তো গেল, সবগুলো রিপিট হচ্ছে, সেম জিনিস। ব্যাস বসাও। ডিজি, দেখো ডিজি এ, এটা নয়। ডিজি এ জে, এটা নয়। আচ্ছা, ডিজি এ জে জি, সব দুটো একই হয়ে গেছে নাকি অপশন? আচ্ছা, ডিজি এ জে, ডিজি এ, আচ্ছা চলো পরেরটা। নেক্সট,
এটা করাতে হবে? কত? কে 6 বললে? বলে দি। আচ্ছা একবার দেখিয়ে দিই, দেখি। আচ্ছা আচ্ছা দেখিয়ে দিই কেন হয় জিনিসটা, বুঝিয়ে দিচ্ছি একবার, অসুবিধা হবে না, একবার দেখিয়ে দিই। ট্রিক তো আমার থেকে ভালো জানো তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। এটা শেষ পর্যন্ত ইনফিনিটি আছে না, তাহলে আমি এটা যদি এক্স ইকুয়াল টু এটা লিখি, কারো কোনো সমস্যা আছে? আমি এক্স এর মানে তো বের করতে হবে। হ্যাঁ না না, আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে এটা কি হবে? এক্স স্কোয়ার হবে ইকুয়াল টু এই রুটটা উঠে পালিয়ে যাবে, এই রুটটা উঠে পালিয়ে গেল, তার মানে 6 প্লাস আবার সেম ভাবে রুট সিক্স করতে কি কি যাবে? ইনফিনিটি। এটার মানে তো এক্স লিখেছো একবার, লিখেছো না লিখোনি? হলো? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস -6 ইকুয়াল টু 0। হ্যাঁ, আমি ট্রিক দেখিয়ে দিচ্ছি, কোথা থেকে এসছে সেটা দেখাতে চাইছি। এতদিন তো মুখস্থ করেছো, আর এর পিছনের কাজটা কি সেটা দেখাতে চাইছি। তাহলে এখানে কি লিখবো আমি? কি হয় এক্ষেত্রে? এই দুটো কি করতে হয়? এই দুটো গুণ করতে হয়, গুণ করার পর এটা আনতে হয়, তাই না? তাহলে 6x আছে, 6xকে এমনভাবে ভাঙো যাদের যোগ করলে বা বিয়োগ করলে কি আসবে? এক্স, 1 আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো এক্স আসলো না, আসলো না? এই দুটো তো এক্স কমন নাও, এক্স মাইনাস 3, এখান থেকে এক্স 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু -2। ওকে, তাহলে আনসার 3। তাহলে এখান থেকে ডিডাক্ট করলাম, মিডিলে যদি প্লাস থাকে আমরা প্লাস ভ্যালু নিই। অপশানে যদি তোমাকে দেখো, এই জায়গায় তোমাকে ফাঁসানোর প্রচুর জায়গা আছে। এখানে যদি কোনো জায়গায় -2 দিয়ে রাখে, অপশান সি দিয়ে দিবে বোথ। তোমরা এতদিন পড়ে এসছো 3 3 3, ব্যাস তোমাকেও গল্প করে দেবে, 3 কাটে করে রেখে দেবে ঘরে। একদম, একদমই তাই, এইটাই হলো ডিফিকাল্টি লেভেল। এই অঙ্ক দেখে এসছো, সারা জীবন 3 আনসার করে আসলে, কিন্তু এখানে অপশন যদি এখানে 2 এর জায়গায় -2 দিয়ে দিত, এরকম অপশন থাকলে অঙ্কটা ভুল। প্রথমত আমরা অপশন নাই, তো এখানে বোথ দিয়ে রাখবে যে আচ্ছা এটাকে -2, এটাকে -2 করে দাও, তো ডিতে বোথ বি অ্যান্ড সি। আরে বোথ বি অ্যান্ড সি করে দিল, এখানে গল্প হয়ে যাবে। বুঝতে পারলাম? শুধু মুখস্থ করে কাজ নাই, কোথা থেকে জিজ্ঞেস করতে পারে সেটা দেখবে। তাহলে এবার মনে থাকবে কি, এবার এটা আমি ডিরেক্টলি যাচ্ছি, যদি মিডিলে প্লাস থাকে তাহলে 3 আনসার হবে। 2 কখন হবে ভালো মতো শোনো, প্লাসে 3 হবে, যদি নেগেটিভে যদি অপশন দেখো তাহলে সেটা কত হবে? মাইনাসে হবে। 6টাকে এমনভাবে ভাঙো, 6টাকে এমনভাবে ভাঙো যাতে পরপর দুটি সংখ্যা হয়, তাদের মধ্যে ডিফারেন্স 1 হয়, এইভাবে ভাঙো। 6কে 6 ভাঙা যাবে না, 3 দুগুণা 6। তাহলে একটা পেলে কত? 3, একটা পেলে 2। তাহলে এর কি হয়? একটা প্লাস আছে মানে এটা হবে আনসার, আর একটা কি হয়? -2। ক্লিয়ার হলো? এটা যদি মাইনাস থাকতো তাহলে এটা তখন কি হতো? 2, আর একটা কত হতো? -3। 2 আর 3 এর মধ্যে ঘোরাফেরা করবে, কিন্তু একটা হবে 2, একটা হবে তখন -3। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না? বোঝা গেছে? তাহলে এই জায়গাটাই বললাম যে অঙ্ক তোমার সেম রাখবে, অপশন নিয়ে খেলবে। দেখো অপশন যদি এটা করে তো অঙ্ক ডিফিকাল্টি লেভেল 50% বেড়ে গেল, বড়টা মাইনাস হবে একদম। এটা হলো ট্রিক্স, ধরে রাখো। যেটা এতদিন শিখে এসছো যে প্লাস যদি থাকে তাহলে বড়টা আনসার হয়, মাইনাস যদি থাকে তাহলে নেগেটিভ ছোটটা আনসার হয়। এতদিন এটা শিখেছো, এর সঙ্গে একটু অ্যাড করে নাও। যদি প্লাস থাকে তাহলে বড়টা থাকবে প্লাসে, ছোটটা থাকবে কিসে? মাইনাসে। যদি নেগেটিভ থাকে বড়টা থাকবে কিসে? মাইনাসে, ছোটটা থাকবে প্লাসে। বুঝতে পারলাম? ব্যাস, চলো পরেরটা যাই। পরের প্রশ্ন, একটি নৌকা স্রোতের প্রতিকূলে ও স্রোতের অনুকূলে গতিবেগের অনুপাত 1:2। নৌকাটি স্রোতের অনুকূলে 40 কিলোমিটার কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় নেয়, স্থির জলে 24 কিলোমিটার যেতে কত নেবে? দেখো ভালো করে ভাই, প্রতিকূলের দূরত্ব কত? 1, অনুকূলের দূরত্ব কত? 2। আচ্ছা চেয়েছে কি বলো আমাকে? স্থির জলে তার স্পিড দরকার না? দরকার না? তাহলে স্থির জলের স্পিড কত হয় অনুকূল আর প্রতিকূল থাকলে? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় না? স্থির জলে নৌকার গতিবেগ যদি তোমাকে করনি,
আচ্ছা দেখিয়েছি, আচ্ছা একবার দেখিয়ে দিচ্ছি স্রোতের অঙ্ক। শোনো শোনো শোনো, একবার বলে দিচ্ছি খুব ফাস্ট। অনুকূল প্রতিকূল জিনিসটা কি ভালো মতো শুনবে, হ্যাঁ। এই একটা নদী যাচ্ছে, নদীটা এরকম তো যাচ্ছে না, এই নদী আছে, নদীর ধরুন স্রোতটা এদিক থেকে এদিক বইছে, স্রোত কোন দিকে আছে, এদিক থেকে এইদিকে। এই জায়গাটা দেখো, কেউ যদি স্রোতের বিপরীতে যায়, লোকটা এ হলো নৌকা, এ হলো নৌকা, ওকে। এটা যদি এদিকে যায়, স্রোতের বিপরীত দিকে যদি নৌকাটা যায়, তাহলে এটা কি হবে, প্রতিকূল অবস্থা। শুনেছ না শোনোনি? প্রতিকূল অবস্থা মানে কি গো, যেটা হওয়া উচিত তার এগেনস্টে যাওয়া, তাই স্রোতটা যাচ্ছে এইদিকে, নৌকা যাচ্ছে এইদিকে, সেটা হলো কি প্রতিকূল। ক্লিয়ার? আচ্ছা, নৌকাটা যদি এইদিকে যায়, তাহলে ওকে তো কাজ করতে হবে বেশি, অনুকূলে তোমার সবকিছু চলছে, মানে সবকিছু ইজিলি হয়ে যাচ্ছে, যা বা যা বলছো তাই হচ্ছে, এবং সেটা কি হচ্ছে, স্পিডে হচ্ছে। এবার বলো, এই যে স্রোতটা নদী এটা যাচ্ছে, স্রোতটা যাচ্ছে, স্রোতের একটা স্পিড আছে না নেই, নিজস্ব আছে। নৌকাটা তো যাচ্ছে এইদিকে, তাহলে যখন অনুকূলের গতিবেগ কি হবে, নৌকাটা তো যাচ্ছে, ওর গতি তো আছে কিছু। আমি ধরলাম এই নৌকার গতিবেগ হলো এক্স, স্রোতের গতিবেগ হলো ওয়াই, বোঝো ভালো করে। নৌকার গতিবেগ হলো এক্স, স্রোতের গতিবেগ হলো ওয়াই, তাহলে প্রতিকূলের গতিবেগ কি হবে, এক্স প্লাস ওয়াই। ইয়েস আর নো? তাই না? ও তো নিজের গতি নিয়ে যাচ্ছে যাচ্ছে, ঢেউয়ের গতিবেগটা তো যোগ হয়ে যাবে, স্পিড বেড়ে যাবে। দেখবে যখন হাওয়া পিছন থেকে দেয়, তখন সাইকেল চালাতন বেশি, যা চালাও তার থেকে স্পিডে যাও না কেন, তাহলে হাওয়ার গতিবেগ আর তোমার গতিবেগ যোগ হয়ে যায়। এই জিনিসটা যদি উল্টো যাও, এরকম কোনো সময় হবে না যে স্রোতের গতিবেগ বেশি আছে তাহলে নৌকা তো চলতে পারবে, নৌকা তো উল্টে ডুবে যাবে। তো স্রোতের গতিবেগ বেশি আছে, তোমার নৌকার গতিবেগ কম আছে, যদি এই কেস হয়, তাহলে তোমার নৌকা যাবে, ওখানটা ভেঙে চলে উল্টে যাবে। তাহলে অলওয়েজ এক্স বড় হয়, এটাও বাই ডিফল্ট কোনো জায়গায় বলা থাকে না, এটা বুঝে নিতে হয়। এক্স বড় হয় মানে কি, নৌকার গতিবেগ অলওয়েজ বড়। তাহলে প্রতিকূলে কি হবে, ওর নিজের গতিবেগে তো যাচ্ছিল, কিন্তু বাধা দিচ্ছে কে, স্রোতের গতিবেগ। তাহলে এটা হলো কি, অনুকূলের গতিবেগ এক্স প্লাস ওয়াই, প্রতিকূলের গতিবেগ এক্স মাইনাস ওয়াই। এক্সটা কি, নৌকার গতিবেগ, ওয়াইটা কি, স্রোতের গতিবেগ। এবার শুনবে, তোমাকে যদি অনুকূল আর প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকে, তাহলে তুমি এবার কি দেওয়া ছিল, এগুলো নৌকার গতিবেগ দেওয়া ছিল আর স্রোতের গতিবেগ দেওয়া ছিল, তুমি অনুকূল আর প্রতিকূল বের করলে। এবার আমার প্রশ্ন হলো যে এই দুটো দেওয়া আছে, যে তোমাকে নৌকার গতিবেগ বের করতে হবে আর স্রোতের গতিবেগ বের করতে হবে। একটু ভালো করে দেখো তো, এটার এটাকে যদি যোগ করো, এটা আর এটাকে যদি যোগ করো, তাহলে কি হবে, ওয়াই ওয়াই কাটবে, 2x বাই কি হবে, 2x তো হচ্ছে। তার মানে কি হচ্ছে, আমি যদি বের করি অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে কার গতিবেগ পাচ্ছি, এক্স এর মান। সেম ভাবে স্রোতের গতিবেগ কি পাচ্ছি, এই দুটো ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ, মানে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ করে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাই আমরা, স্রোতের গতিবেগ পাই। এটা যেন মনে থাকে এইটুকুই, যে নৌকার গতিবেগ কি পাবো ডিরেক্টলি, যদি অনুকূল আর প্রতিকূল দেয়, তাহলে নৌকার গতিবেগ পাই মানে অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল মানে আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2, এটা হলো কিসের, নৌকার গতিবেগ। আর স্রোতের গতিবেগ কি হয়, স্রোতের গতিবেগ হয় আপ, সরি ডাউন মাইনাস আপ বাই 2। এবার ভালো মতো শোনো, তোমাকে কি চেয়েছে, কোনো জায়গায় যাচ্ছ কিসে, স্থির জলে যাচ্ছ, স্থির জলে মানে কি, স্রোতের গতিবেগ চাইছে না নৌকার গতিবেগ শুধু চাইছে, শুধু নৌকার গতিবেগ চাইছে, স্থির জলে চাইছো, তার মানে কার গতিবেগ দরকার তোমার, নৌকার গতিবেগ। তাহলে নৌকার গতিবেগ কি করবো, দেখো আপস্ট্রিম দিয়ে রেখেছে, ডাউনস্ট্রিম দিয়ে রেখেছে, বলো তাহলে 2 প্লাস 1 বাই 2 মানে কত, 1.5। ওকে, এবার দেখো এটা মান দেওয়া আছে, দ্য টাইম টেক্স টু ট্রাভেল 40 কিলোমিটার ডাউনস্ট্রিম 5 আওয়ার। তাহলে এটা কি স্পিডের রেশিও পেয়েছি না সবগুলো, তাই বলো ডাউনস্ট্রিমে 40 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টায়, তাহলে স্পিড কত, 8 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিমে, ডাউনস্ট্রিম কোনটা ছিল, এটা, এটার মানে তো কত 8, তাহলে এটার স্পিড কত পেলাম, এটা হচ্ছে কত গুণ, 4 গুণ, এটার স্পিড কত পেলাম 6, 6 কিলোমিটার পার আওয়ার। এবার যাচ্ছ কতটা, 24, তাহলে 24 বাই 6, বুঝতে পারলাম। দুটো জিনিস এখান থেকে মনে রাখবে, তোমাকে যদি অনুকূল আর প্রতিকূল দিয়ে দেয়, স্রোতের গতিবেগ হয়ে যাবে কি, অনুকূল প্লাস প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এটা স্রোতের গতিবেগ, সরি
প্রতি গতিবেগ মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দাও। যদি নৌকার গতিবেগ চাই বা স্থির জলে গতিবেগ চাই তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো। বোঝা গেল? তোমাকে আইদার এখান থেকে এটা আসতে দেয় বা বেশিরভাগ টাইমে অনুকূল আর প্রতিকূল থেকে এখানে আসতে দেয়। বোঝা গেল? চলো পরেরটা। নেক্সট, এটা আনসার বলো দেখি। ডি আনসার। কারণ শুনবে ভাই, পুরুষ আর ভাই, ভাই ভাই আর পুরুষের মধ্যে অলের সম্পর্ক না? অলের সম্পর্ক না? পুরুষ আর ভাইয়ের মধ্যে অলের সম্পর্ক না? তোমার ভাই কি কোনো কোনো তোমার ভাই মহিলা আছে নাকি? তোমার কোনো ভাই মহিলা আছে? তাহলে যতগুলো ভাই আছে সবাই তো পুরুষ, তাহলে একটা অলের সম্পর্ক পেলাম। ভাই পুরুষ আর ডাক্তার সাম, ডাক্তার আর ভাই সাম, তাহলে অল সাম সামের রিলেশন। অল সাম সামের রিলেশন বলো। এটা কি? তিনটেই সাম। এটা দেখো দুটো অল একটা নো এর রিলেশন। এটার এটা রিলেশন কি? নো। এটা দেখো দুটো সাম সাম একটা নো। দেখো ভালো করে দেখো, এটার এটা সম্পর্ক কি? ওয়াল। এটার এটা সম্পর্ক কি? সাম। এটার এটা সম্পর্ক কি? বোঝা গেল? আচ্ছা এই জায়গাটা আমি একটু বলে দিই, অনেকে কনফিউজ হচ্ছ মেল আর ব্রাদার নিয়ে। কি করে হলো স্যার? সামতো হয়, আমার তো সব মেলগুলো তো আমার ভাই না, এটা কনফিউশন এসছে আমি জানি। সব মেল তো আমার ভাই না, এটা বলেছিলাম যখন সম্পর্ক এগুলো এস্টাবলিশ করানো হয় তখন এটার সঙ্গে এটা যদি পড়ো, মেল থেকে যদি ব্রাদার পড়ো তাহলে সাম। মেল থেকে ব্রাদার পড়লে কি হবে? সাম মেলস আর ব্রাদার্স, তাই না? তোমার যতগুলো এ আছে সাম মেলস আর ব্রাদার্স, এখান থেকে যদি পড়ো তাহলে কি হবে? ব্রাদারগুলো যা হয় সবগুলো তো মেল হয়। তাহলে সাম আর অল যদি থাকে একসঙ্গে তাহলে আমরা কোনটা ধরি? অল ধরি। বোঝা গেল? সাম কখন ধরবো? বোথ ওইতেই সাম পড়ছি তখন সাম ধরবো, বোথ ওইতেই সাম দেখছি তখন সাম ধরবো। যেমন মেল এবং ডক্টর। বোঝো? এখান থেকে কোনো জায়গা থেকে অল পাবে কি বলো আমাকে? এদিক থেকে এদিক পড়লে অল পাচ্ছ? এদিক থেকে পড়লে অল পাচ্ছ? পাচ্ছ না। তাহলে দুই দিক থেকে সাম পাচ্ছ। বোঝাতে পারলাম? ব্যাস এতটুকু ছিল। এগুলো পাতি জিনিস, এগুলো ভুল করে আসলে কি করে হবে বলো? অ্যালিগেশনটা করেছো নিশ্চয় নাকি? এটা এটা তোমাদের পরীক্ষা পড়েছিল মকের প্রথম মকে। কি করে করেছে? অ্যালিগেশনটা করেছো না আমি যেভাবে করেছিলাম সেভাবে? আমি তো অ্যালিগেশনটা করাই না এটা। আমি বলেছিলাম দুটো জিনিস দেখিয়েছিলাম, বলেছিলাম ডিরেক্টলি হবে এটা। শোনো, হ্যাঁ অপশন দেখাও না, এমনি করে দেখে আবার আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি মক এটা অ্যানালাইসিস যখন করাই আমি এটা বলেছিলাম। বলছে একটি পরীক্ষা 50টি প্রশ্ন নিয়ে গঠিত, সঠিক উত্তরের জন্য 1 পাবে, ভুল করলে কি হবে? পকেট থেকে হাফ নম্বর দিতে হবে। একজন প্রার্থী যিনি পরীক্ষাটি সমস্ত প্রশ্নের উত্তর করেছেন নম্বর কত পেয়েছে? 41। ভুল কটা করেছিল না সঠিক কটা করেছিল এসব কিছু একটা চাইবে। কি চেয়েছে? সঠিক চেয়েছে। ভালো মতো শোনো ভাই, তোমার পরীক্ষা ছিল, এ একটা মার্ক ছিল, তুমি যদি নম্বর পেতে ঠিক করে আসতে তাহলে কত নম্বর পেতে? 1। ঠিক করনি, ঠিক করনি সেজন্য পকেট থেকে কত দিয়ে এসছো? 1.5 তুমি দিয়ে গেছো, পকেট থেকে 1.5 দিয়ে এসছো। তারপরে একটা নম্বরের জন্য তোমার নম্বরের ডিফারেন্স কত হলো? 1.5 না? 1.5 না? 1 নম্বর তো পেলে না, পকেট থেকে তো হাফ দিয়ে গেলে, তাহলে একটা নম্বর যদি ভুল করো তো তোমার লোকসান কত? 1.5 লোকসান। তাহলে বলো 50টা কোশ্চেনও করেছিল, এটা আমি তোমাকে বোঝাতে সময় লাগছে, পেন পেপার ওঠানোর প্রয়োজন নেই আমাকে। ও 50টা কোশ্চেনই করে এসেছিল, যদি 50টাই ঠিক করতো তাহলে তো লোকসানের কোনো জায়গায় ছিল না। 50ই পেতে, কিন্তু পেয়েছে কত? 41। কম কত পেয়েছে? 41 পেয়েছে। তাহলে কম কত পেয়েছে? 9। 9 কেন পেয়েছে কম? কারণ এক একটা কোশ্চেনে 1.5 ভরপাই করেছে, বাই 1.5। তাহলে 6টা কোশ্চেন ও রং করেছে, ঠিক করেছে কটা? বাকি 44টা। অঙ্ক শেষ। পেন পেপার ওঠানোরই প্রয়োজন নেই এই অঙ্কে। না 1.5 ধরতে হবে। তুমি একটা নম্বর ভুল করছো, একটা কোশ্চেন ভুল করছো মানে তোমার 1.5 লস হচ্ছে, তাই না? একদমই তাই। 1 - 1.5 ওই ডিফারেন্স করলে একদমই তাই। এবার আমি অঙ্কের, আমি সব সময় কি বলতো অঙ্কতে নিয়ে যেতে চাই না, আমি জেনারেল সেন্স দিয়ে বুঝিয়ে দিতে চাই যাতে তোমাদের বেশি ব্রেনে থাকে। এটা এই টাইপের অঙ্ক জিজ্ঞেস করলে পেন পেপার ওঠানোর কোনো প্রয়োজন নাই। এটা আমি 9টা লিখলাম, 9টা লেখারও প্রয়োজন ছিল না। দেখতে পাচ্ছ একে দেখো 50 ছিল,
41 পেয়েছে, কোথায় গেল? 41 পেয়েছে, তাহলে ডিফারেন্স কত? 9। 9টা কম কেন পেলো এটা আমার প্রশ্ন পাবো। তাহলে একটা কোশ্চেনের জন্য একটা পেতো, 1.5 বাদ গেলে, তার মানে একটা কোশ্চেনের জন্য 1.5 ওর কি লস হচ্ছে। তারপর 9 নম্বর লস হচ্ছে কটা কোশ্চেনের জন্য? 6টা কোশ্চেনের জন্য। তাহলে 6টা কোশ্চেনে ভুল করে এসছে, সঠিক চেয়েছে। তাহলে 50টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন বাদ দিলে বাকিটা ঠিক করেছে, 44। ব্যাস। চলো নেক্সট। তেরো বলছে ঈশান 10% লাভে দীপকের কাছে একটি বস্তুকে বিক্রি করে। দীপক সেটিকে 20% লাভ রেখে নিহালের কাছে বিক্রি করে। যদি নিহাল বস্তুটির জন্য 792 টাকা দিয়ে থাকে, তাহলে ঈশানকে কি মূল্য দিতে হয়েছিল? তাহলে একটা হাত যখন হাত চেঞ্জ হয় তখন সাকসেসিভ হয় না? হাত যখন চেঞ্জ হয় তখন সাকসেসিভ হয়। আচ্ছা চেয়েছিল কি? ঈশান, ঈশান চেয়েছে, দেওয়া আছে কি? নিহাল। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল আছে না? ইনিশিয়াল আর ফাইনাল কি করবো আমরা? রেশিও মেথডে করে উড়িয়ে দেবো আমি। দেখো 10% লাভ করেছিল, মানে 10 টাকা থাকলে 11 টাকায় বেঁচেছিল। 20% লাভ করেছিল মানে 1/5, 5 টাকা হলে 6 টাকায় এ করেছিল। ওকে, দেখো কাটাকুটি করে নিতে পারো তুমি, ছোট করে নাও। এটা 25, এটা 33, তার মানে ঈশান প্রাইমারি দাম যদি এটা 25 হয় তাহলে শেষের দাম 33। 33-এর মান দেওয়া আছে কত? 792। কত গুণ গো? 33 2 66, 24 গুণ, 24 না 28 গুণ? 24, 24 গুণ। তাহলে এটা করো, কত হচ্ছে? এই তো অঙ্ক ছিল, হ্যাঁ। ইনিশিয়াল দেওয়া ছিল, ফাইনাল দেওয়া ছিল, ইনিশিয়াল দাও। ঈশান চেয়েছে তাই আমি এভাবে গেলাম। আর যদি মিডিলে কোনো ভ্যালু চাইতো তাহলে যেভাবে করি সেভাবে করতাম। চলো পয়েন্টে যাই। নেক্সট বলো, আনসার বলো। হর হয়েছে এটা? বলছে যদি কোনো ভগ্নাংশে লব ও হরের, লব ও হর 4:5 অনুপাতে থাকে এবং লবকে 7 বাড়ালে হরকে 4 বাড়ালে অনুপাত 1:1 হয়। অপশন টেস্ট ইজ দ্য বেস্ট মেথড। এক্স ধরে করতে গেলে মার্ডার হয়ে যাবে। দেখো শোনো, বলছে লব কোনটা হর কোনটা সেটা আগে বলো। আগের দিন বলছে লহ বলেছিলাম, উপরেটা লব নিচেরটা হর। তাহলে বলছে লবকে কত বাড়াবো, হরকে কত বাড়াবো? 4। আমি তার দেখতেই যাবো না কি অনুপাতে ছিল কি ছিল, দেখার দরকার নাই আমার। আমার এটা লবকে 7 বাড়িয়ে আর হরকে 4 বাড়লে তারা দুজন সেম হয়ে যাচ্ছে কিনা দেখে নাও। 1:1 বলেছে, তাহলে অপশন দেখো। এটা কত হচ্ছে? 17। একবারে লিখছি, হ্যাঁ 10 আর 7 যোগ করলে কত হবে? 17। এটা কত হচ্ছে? 19। 1:1 তো হচ্ছে না। 16 আর সাথে কত? 23। 20 আর 4 24। 1:1 হচ্ছে না। 8 আর 7 15। 10 আর 4 14। এটা চেক করবো না আনসার। এবার দেখো 12 আর সাথে কত? 19। 15 আর 4 19। আনসার শেষ। বোঝা গেল? এটা যদি ইউটিলাইজ করতে যাও মার্ডার হয়ে যাবে। আচ্ছা এটা দিয়েও করতে পারতে, 4:5 দিয়েও করতে পারতে। তাদের অনুপাত 4:5 আছে। এটা 4:5 আছে, ইয়েস। এটা কিন্তু 4:5 ছিল। এটা কিন্তু 4:5 ছিল না তো, বাকিগুলো কিন্তু 4:5 ছিল। বুঝতে পেরেছো? তাহলে এটাই হলো। চলো নেক্সট। এই অঙ্কটা বলো। পাকিস্তান ইসলামাবাদ, নট লাহোর। ক্যাপিটাল আছে তাই না? তাহলে এখান থেকে মনে রাখ করবে এটা জিকের কোশ্চেন না, এটা তোমাদের ওই এরই কোশ্চেন, অ্যানালজি কোশ্চেন, ক্লাসিফিকেশনের কোশ্চেন। এগুলো মনে রাখবে। রিসেন্ট যে কয়েকটা নিউজ এসছে, দেশ ইউরোপের কিছু কিছু আনকমন কান্ট্রিগুলো এ করবে, একটা এরকম বিষম দিয়ে দিবে। যেমন বুলগেরিয়া ক্যাপিটাল কি বলো? বুলগেরিয়ার ক্যাপিটাল, আই বুলগেরিয়া ক্যাপিটাল, ওটা আর্জেন্টিনার কথা বলছো। বুলগেরিয়া ক্যাপিটাল সোফিয়া, পরীক্ষা দেয়, রিপিট করে। বলছে একটি 2 অঙ্কের সংখ্যা
এককের অঙ্কটি দশম অঙ্কের দ্বিগুণ, এককের অঙ্কটি দশকের দ্বিগুণ, এককের অঙ্কটি দশকের দ্বিগুণ, এককেরটা দশকের দ্বিগুণ, সবগুলো তাই করা আছে, চালাকি করেছে এখানে, ওইটা দিয়ে কিছু করতে পারলাম না। যে এককের ঘরের অঙ্কটা দশকের ঘরের দ্বিগুণ, তাহলে এটা একক, এটা দশক, প্রত্যেকটা ক্ষেত্রে তাই, তাহলে ওইটা দিয়ে কিছু করতে পারলাম না। এবার বলছে যদি 27 যোগ করা হয় তাহলে অঙ্ক দুটো পাল্টে খেয়ে যায়, রিভার্স হয়ে যায়। বলো 27 যোগ করলে, ভালো মতো শুনবো, পুরো যোগ করবো না ভাই, যদি উল্টা এটা কত দেখতে আসবে, দেখতে কি আসবে, 11 আসবে। এবার বোঝো এই জিনিসগুলো অনেক সময় 27 যোগ করতে হয় না, ইন্টার ডিজিটগুলো ইন্টারচেঞ্জ যদি করে, এখানে 42 দেখতে পাচ্ছ, তাহলে 24 আর 42 যোগ করলে 42 যেতে গেলে কত দরকার, 28 দরকার, দিয়েছে কত 36 থেকে 63, 36 দেখো এটা যে কত হবে 63, এখানে দেখো 27 যদি যোগ করে দেখো 7 6 13 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, বাকিগুলো দেখো 27 যোগ করলে কত হচ্ছে, ডিজিটগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে কি, 7 দিয়ে কত হচ্ছে 9 হচ্ছে, হওয়ার কথা ছিল 21, এখানে যদি 27 করো 8 7 15 হওয়ার কথা, এখানে তো দেখতেই পাচ্ছ না 4 আর 8 এর মধ্যে, এটা আনসার না, এটা আনসার না, ইজিয়ার কারেক্ট আনসার। এগুলো জেনারেল, এগুলো অঙ্ক না, এগুলোতে কম্পিটিশন বাড়াই, এগুলোতে তোমরা ভাবো যে কম্পিটিশন কমাচ্ছে, এগুলোতে কম্পিটিশন বাড়াই। নেক্সট প্রশ্ন পড়ো। এ একা 11 দিনে কোনো কাজ করতে পারেন, আবার বি একা 16.5 দিন সময় নেন। আচ্ছা, সি এর সাথে একসাথে কাজ শেষ করতে 5.5 দিন সময় নেয়, কে সেটা? ইট টেক্স 5.5 days ফর দেম লেখা আছে, ভালো মতো পড়বে। 5.5 days for them to complete the work together with C. If C and D can do the work together in 22 days, then how many days will D need to complete work alone? তাহলে দেখো প্রথম যে তিনটে, সেখানে ডি এর কোনো জিকার আছে, প্রথম তিনটে থেকে আমি সি এর পাবো, প্রথম তিনটে থেকে সি এর এফিসিয়েন্সি পাবো, পরেরটা থেকে ডি লেখা আছে সেখান থেকে বের করতে পারবো, একবার অঙ্ক হবে না, দুবার খাটতে হবে তোমাকে। তাই বলো এ একটা কাজ কতদিনে করে, 11 দিনে, বি 16.5 দিনে, আর এ প্লাস বি প্লাস সি কদিনে, 5.5 দিন। বলো এটা তো এলসিএম 16.5, তো পয়েন্টগুলো মাথা থেকে উড়িয়ে দাও, দেখো তো একটু ভালো করে লক্ষ্য করো তো, 16.5 না 16.5, বেশ, তাহলে কত হচ্ছে দেখো, 1.5 গুণ 1 3, এই অঙ্কটায় টাইম দিতে হবে, বাকিগুলো টাইম দিলে ওগুলো ক্রাইম, এই অঙ্কটাতেই টাইম দিতে হবে, বাকিগুলো যদি পেন পেপার দিয়ে করো তাহলে অঙ্ক টাইম পাবে না, সোজা কথা, এই অঙ্কটাই টাইম দিতে হবে, বাকি অঙ্কগুলো টাইম দেওয়া যাবে না, এই যে বাকি অঙ্কগুলো দেখালাম ওগুলো ওইভাবে উড়াতে হবে, বোঝা গেল? এবার দেখো বোঝো ভালো করে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 3, বি এর এফিসিয়েন্সি কত 1, এ এর এফিসিয়েন্সি কত 1.5, তাহলে এই দুজনের এফিসিয়েন্সি কত 2.5, তার মানে আমাদের সি এর দরকার, তাই না? সি এর কত 0.5, আমি বাকিগুলো কেন করতে, আমি শুধু এফিসিয়েন্সিটা নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে, বোঝা গেল? সি একদিনে করে কত 0.5, এবার বলছে দেখো সি অ্যান্ড ডি, ভালো মতো শোনো, ছোট ছোট জিনিসগুলো শোনো, সি অ্যান্ড ডি ক্যান ওয়ার্ক টুগেদার ইন 22 days, সি আর ডি মিলে ওই কাজটা কতদিনে করে, 5 দিনে করে, তাহলে ওর এফিসিয়েন্সি কত 0.5, টোটাল ওর কত আছে 16.5, তাহলে 22 দিন যদি করে তাহলে সি কত করে 22 দিনে 11, তাহলে বাকি কত পড়ে থাকলো 5.5, 5.5 কে করে কত দিনে 22 দিনেই, ব্যাস আনসার শেষ। আবার বলছি একের পর এক সিকোয়েন্স আছে, এটা ব্রেনে খুব তাড়াতাড়ি করতে হবে, ভালো মতো শোনো। সি 0.5 দিনে, 0.5 হলো তার কি এফিসিয়েন্সি, ও টোটাল কতদিন কাজ করছে, সি আর ডি মিলে কতদিন কাজ করছে, 22 দিনে কাজটা কমপ্লিট করছে, ক্লিয়ার হয়েছে? এবার বলো তাহলে 22 দিন তো সি করেছে, তাহলে 22 দিনে সি কত ইউনিট কাজ করবে, 0.5 ইন্টু 22, 11 ইউনিট কাজ করেছে, টোটাল কাজ কত 16.5, তাহলে কাজ কত পড়ে আছে 5.5, 5.5টা কে করছে টি, কত দিনে করছে 22 দিনে, এটার এফিসিয়েন্সি তো, ডি এর এফিসিয়েন্সি 5.5 বাই 22, কত হচ্ছে বলো এটা
এটা দরকার, এটা তো এফিসিয়েন্সি কত দরকার আমার, ডি কতদিনে কাজ করে, তাহলে কাটাকুটি তো এমনি হয়ে যাবে 16.5 বাই 5.5 বাই 22 মানে 22 উপরে উঠে গেল। এটা কাটাকুটি করলে কত হবে 3 3 22, একটার সঙ্গে আরেকটা ইন্টার কানেক্টেড। তুমি অন্যভাবে ভাবলে অন্যভাবে আনসার হতো, এটা মুখে মুখে হিসেব হতো, কিন্তু হ্যাঁ কিন্তু আমি যেটা দেওয়া আছে সেটাতেই করলাম। তাও নিতে পারো কোনো অবশ্যই। 60 করলে এবার কি বলতো সি এর মান দাও, তুমি কি করবে ওখানে সি প্লাস ডি করবে, তো এবার তোমাকে সি এর মানটা ইকুয়াল করাতে হবে, কারণ সি এর এফিসিয়েন্সিটা সেমন করাতে হবে। হ্যাঁ, এই অঙ্কটাই তোমাকে পেন পেপার লাগাতে হবে, তুমি ডবল করে নিলে করে নিতে পারতে, কিন্তু এই অঙ্কটাই পেন পেপার লাগাতে হবে। আগের অঙ্কগুলো পেন পেপার লাগানো যাবে না, কিছু অঙ্ক যেমন এই অঙ্কগুলো পেন পেপার লাগাবে না, এটাই পেন পেপার লাগানো যাবে না। দু তিনটা অঙ্কে তুমি পেন পেপার লাগাতে হবে না, 4-5টা অঙ্কে, বাকিগুলো এই অঙ্কটা পেন পেপার লাগাতে হবে। এই অঙ্কটা যারা করে আছে তারাই চাকরি পাবে, ওগুলো ভাবছে পাতিগুলো করে হামমারদ হয়ে ও লাভ নেই, ও সবাই করে এসছে পরীক্ষা হলে, ওগুলো সবাই করে এসছে, তুমি করেছো, যারা পড়েনি আমার কাছে তারাও করেছে, যারা কারো কাছে পড়েনি তারাও করেছে। এটা কি পেলাম বলো, রেকর্ডিং দেখে নেবে। সি এর এফিসিয়েন্সি, ওটা সি এর এফিসিয়েন্সি কি বের করলাম, সি এর এফিসিয়েন্সি এটা কি, এটা কার এফিসিয়েন্সি, এটা সি এর বলছো যে, কোথায় ছিলে, 0.5 হলো সি এর এফিসিয়েন্সি, সি আর ডি মিলে কত করলো 22 দিন, তাহলে 22 দিনে সি কতটা কাজ করেছে, টোটাল কাজের 11 ইউনিট, তাহলে বাকি কাজ কত আছে, সব খাতা পেন নিয়ে বসে লেখা পসিবল না এখানে, টোটাল 16.5 ইউনিট কাজ, সি করছে 11 ইউনিট, তাহলে পড়ে থাকছে কত 12.5, 5.5, কে করছে সেটা ডি, কত দিনে 22 দিনে, তাহলে ডি এর এফিসিয়েন্সি কত 5.5 বাই 22, টোটাল কাজ করা হচ্ছে ডি কে দিয়ে 16.5, ওইটা তো এফিসিয়েন্সি, ওটা দিতে ভাগ করলাম দেখো। চলো পরেরটা, 18, এটা তো বলো এই অঙ্ক, এবার বলো যে অঙ্ক কেন দিয়েছে, এবার তো বলছো না যে অঙ্ক কেন দিয়েছে। দুটো কো প্রাইমের এইচএফ এক হয়, পেন পেপার উঠানোর দরকার ছিল না, দুটো লিখে দিয়েছে, দুটো কো প্রাইমের নাম্বারের এলসিএম 119 দিয়েছে, তাহলে এইচসিএফ কত এক হয়। এটা তো এবার বলছো না যে স্যার এই জিকে কোশ্চেন কেন দিল ম্যাথে, ধূপ কাদা বন্ধ করো, সবাইকে বলছি। পরেরটা 582, 605, 588, 611, 634, 617, 600 স্কোয়ারের কি আশেপাশে আছে দেখছি, ডিফারেন্স হচ্ছে, এটা থেকে এটা এখান থেকে এটা কি 6 যোগ, এবার একটা পর একটা কি করে হচ্ছে, আচ্ছা ওটাই ভুল আছে না, 8 5 13 2 15 6 5 11 8 8 16 5 17, দেখছি দেখছি দেখছি। আচ্ছা স্কোয়ার নম্বরের আশেপাশে নাই, আমি প্রথমত দেখলাম, এত বড় থাকলে একবার দেখে নেবে স্কোয়ার নম্বরের বা কিউব নম্বরের আশেপাশে দেওয়া তো নেই, 582 আশেপাশে ভাই আমার স্কোয়ার নম্বর মনে নেই, 576 আছে, 6 যোগ তারপর 605 আছে, মানে অন্য কিছু ওই গল্প দেয়নি ওরা, তাহলে তোমরা যেটা বলে সেটা একটা আছে। আর একটা দেখি, এত বড় থাকলে এরকম নাই, মানে কমন ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত বলো তো, একবার দেখে নিচ্ছি, না হয় তাহলে তো যাবোই। 8005-এ এটা, এটা এই তো চলে এসছে, তো চলে এসছে তো, +23 -23, +23 সরি +23 -17, +23 এটা -17 হওয়া দরকার ছিল তাই না, তাহলে 611 থেকে 6 বাদ দিলে 594, তার সঙ্গে 23 যোগ করলে দেখো এটা হচ্ছে আবার, 611 থেকে 17 বাদ দিলে কত হচ্ছিল 594, তার সঙ্গে আবার যদি 23 যোগ করো তাহলে দেখো এটা হচ্ছিল, তার মানে +23 -17, +23 -17, তাহলে ভুল কোনটা দেওয়া আছে 634, নাম্বার ডিজিটের লাস্ট রেজাল্ট ওটা,
তুমি যেটা করেছো সেটা হলো লাস্ট রিসর্ট, অন্য কোনো অপশন নেই, তখন ওই অপশনে যেতে হবে, ওটাই আগে গেলে চলবে না। বুঝতে পারলাম? প্রথম দেখবো বড় নম্বর আছে, মানে এইসব ক্ষেত্রে ট্রিক্স হলো প্রথম নম্বর স্কোয়ার বা কিউব নম্বরের আশেপাশে দাও নাই তো, প্রথম দেখবো। সেকেন্ড কি দেখবো? অল্টারনেট, যেটা তোমরা প্রথমে বললে। থার্ড যদি না হয় তাহলে কি দেখবো আমরা? কমন ডিফারেন্সগুলো দেখবো। কমন ডিফারেন্সে যখন দেখলাম 23, 17, 23, তখন এটা 17 দিয়ে চেক করলাম, তখন মিলে গেল। বুঝা গেল? বেশ। 20 বলছে 100 কেজি এবং 120 কেজি মিক্স করা আছে 2:3 তে। বলো মিক্সচারের প্রাইস কত? ডেভিয়েশনে উঠে যাবে না? মুখে মুখে হবে, দেখো 2 আর 3, এটা 100 ছিল, এটা 120 ছিল, এমনিও করতে পারো 200 আর 360, তো এ করলে হবে। কিংবা এটা দেখো, আমি এটা দেখাতে চাইছি একটাই কারণে, ডেভিয়েশনটা বোঝানোর জন্য। এবার দেখো ওভারঅল চেয়েছে না, চাইনি? চেয়েছে। এটাকে দেখো 120 ছিল, 120কে আমার নিজের মতো করে এখানে 100 আর 20 লিখতে পারি না? পারি না? তাহলে 100 এখানে আছে, 100 এখানে আছে, তাহলে 100 তো হবেই হবে। তাহলে 20 বেশি আছে 3-এ, তাহলে 3 20 60 বেশি, কেক কাটা হলো, সবার মধ্যে বেটে দাও। ওকে, আরে কি দিলাম? 23 না 21? সরি, বলো। সোনাম 490 কিলোমিটার নৌকায় পথ স্রোতের প্রতিকূলে 35 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 14 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের গতিবেগ নির্ণয় করো। কি করে করবো বলো? 490 কিলোমিটার যে রাস্তা, সেটা প্রতিকূলে করে 35 ঘন্টায়। তাহলে এক্ষুনি বললাম প্রতিকূলে গতিবেগ তুমি জানো? গতিবেগ তুমি জানো না? তুমি প্রতিকূলে গতিবেগ জানো, তাহলে প্রতিকূলে গতিবেগ বের করো। তোমাকে বলেছে ডিস্টেন্স বলে দিয়েছে, 35 দিয়ে দিয়েছে, তাহলে 490/35 কত হচ্ছে গো? 14 কিলোমিটার পার আওয়ার। কি হচ্ছে এটা? প্রতিকূলের গতিবেগ। আর এটা 14 ঘন্টা যাচ্ছে, মানে কি 35 কিলোমিটার। এটা হলো কি 35 কিলোমিটার পার আওয়ার হলো অনুকূলের গতিবেগ। তোমাকে এক্ষুনি বললাম কি স্রোতের গতিবেগ মানে কি বললাম? একটু আগে বললাম যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 স্রোতের গতিবেগ চলে। দেখো 35 আর 14 ডিফারেন্স কত? 21, 21/2 মানে কত? 10.5। মুখে মুখে হচ্ছে, শেষ। বোঝা গেল না? গেল না? চলো নেক্সট। বলো এক্স এর সর্বনিম্ন মান কি যার জন্য এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটা 12 দ্বারা বিভাজ্য হবে? ভাই 12 দ্বারা কাউকে বিভাজ্য ডিরেক্টলি রুলস জানো? জানো না? তাহলে 12কে এমন ভাবে ভাঙবো যারা একে অপরের কোপ্রাইম। দেখো 12কে তুমি, হ্যাঁ 12কে তুমি 1 আর 12 দিয়ে ভাঙতে পারো, 2 আর 6 দিয়ে ভাঙতে পারো, 3 আর 4 দিয়ে ভাঙতে পারো, পারো না? পারো না? তাহলে বলো একে অপরের কোপ্রাইম তোমাকে নিতে হবে। এটা নিলে চলবে না, ডিভিজিবিলিটি রুল সেটা বলে না, এটা নিলেও চলবে না। তাহলে কি হবে? যে কোনো সংখ্যা, ধরো না যে কোনো সংখ্যা, ধরো 24-এর ডিভিজিবিলিটি রুলস তুমি জানো? ডিরেক্টলি জানো না। তো 24কে এমন দুভাবে ভাঙবো যারা একে অপরের কোপ্রাইম। এক কোপ্রাইম মানে যাদের মধ্যে তো এক ছাড়া অন্য কিছু কমন যাবে না, যাদের লসাগু গসাগু হবে না, গসাগু এক, কোপ্রাইম না, তাই 2 কমন আছে না, এক ছাড়া অন্য কিছু কমন যাবে না, তারা হলো কোপ্রাইম। পরস্পর মৌলিক যেটা, বুঝতে পেরেছো? পরস্পর মৌলিক। 24কে এমন ভাবে ভাঙো, ধরো 24-এর কথা বলছি, এটার সঙ্গে সঙ্গে 24টা বলছি। 24কে কিসে কিসে ভাঙবো? দেখো 2 12 ভাঙা যায়, 3 8 ভাঙা যায়, 4 6 ভাঙা যায়। তাহলে আমরা কোনটা চেক করবো? 3 আর 8। দেখো 3 আর 8 এরা দুজনেই কোপ্রাইম, বাকিগুলো কোপ্রাইম নয়। ডিরেক্টলি আমরা সেই মানগুলো জানি না, 24-এর ডিভিজিবিলিটি আমরা জানি না, কিন্তু এইগুলো তো জানি, 3-এর জানি, 8-এর জানি। তাহলে আমরা 12কে যদি করি, তাহলে 3 আর 4 হলো তাদের কি কোপ্রাইম। 3 আর 4 12, 3 4 12 হচ্ছে, তাহলে আমি 3 দিয়ে চেক করবো, 4 দিয়ে চেক করবো। বলো 4 দিয়ে চেক করার মানে কি? লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়। দেখো লাস্ট দুটো ডিজিট দিয়ে তুমি কিছুই তো করতে পারছো না, তাহলে 4 দিয়ে তো আমার কোনো কাজ নাই এখানে। তাহলে আমার কাজ কি? 3 দিয়ে কাজ। 3-এর ডিভিজিবিলিটি রুলস কি? সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে কি করব? সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। ভালো মতো শোনো, তাহলে 3 দিয়ে 1 তো সংখ্যা তুমি যোগ করতে পারো,
আর এক আমি বলেছিলাম আরো ফাস্ট করার জন্য 3 বা 3-এর মাল্টিপল যেখানে পাবে কেটে দাও, পেয়ার করা দরকার 3 বা 3-এর মাল্টিপল পেলে কেটে উড়িয়ে দাও। দেখো 7 আর 2 9, 8 আর 1 9, 6 আর 1 7 আছে, দেখো 6 আর 1 7 আছে। হ্যাঁ আচ্ছা ওটা, আচ্ছা ওটা আছে, তাহলে 6 এর 1 কত আছে এখানে 7 আছে, তাহলে কত বসলে কত সর্বনিম্ন কত বসলে 3 দ্বারা কাটবে 2। শেষ। তোমাকে বোঝালাম অনেকক্ষণ ধরে, এটা 10 সেকেন্ডের কাজ ছিল অঙ্কটা, তাই না? 10 সেকেন্ডসের কাজ ছিল, ডিভিজিবিলিটি রুল, সেই জন্য তোমাকে জানতে হবে। কত নম্বর হলো গো? চলো 23। এটা রুমি না করে রুমা করলে হতো ভালো। কি করেছে দেখি। আচ্ছা রুমি তার আয়ের, এটাও কিন্তু একটা ফেভারিট টপিক আসছে ইনকাম বেসড কোশ্চেনের ফেভারিট টপিক। পিএসসি কিন্তু রিসেন্ট কিন্তু ট্রেন্ডে চলছে, পিএসসি বা পিআরবির, এখান থেকে একটা এক্সপেক্ট করতে পারো ইনকাম এক্সপেন্ডিচারের জায়গা থেকে। ওকে, রুমি তার আয়ের 20% সঞ্চয় করতেন। বলো এই যে লাইনটা দিয়েছে, একটা লাইনে তুমি সব পেয়ে যাবো। আমরা কি জানি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, হ্যাঁ না না? তাহলে ওই যে লাইনটা, একটা লাইনে ইনডিরেক্ট হয়ে সব বলে দিয়েছে তোমাকে। তাহলে 20% সঞ্চয় করে কথাটা মানে কি, 100 টাকা যদি ও আয় করে, সেভ করে কত টাকা 20 টাকা, তার মানে খরচ করে কত টাকা। ক্লিয়ার করতে পারলাম না বলো এবার। একটা লাইনে সব বলে দেয়নি, তাই না? এবার বলছে দেখো, যদি তার আয় 30% বেড়ে যায়, তাহলে আয় 100 ছিল, তাহলে কত হবে এটা 30% বাড়বে মানে কত 130, 30% তো ইনক্রিজ হচ্ছে। এবার বলছে যখন তার ব্যয় 40% বেড়ে যায়, তখন তার ব্যয় কত 40% বাড়ছে, ব্যয় কিন্তু এটা না, এটা সেভিংস কিন্তু। হ্যাঁ, তাহলে এর 40% মুখে মুখে করবে, 40% মানে কত 32, 80-র 40% মানে কত 32, 80-র 10% মানে কত 8, তাহলে 4 গুণ করলে 40% হচ্ছে, তাহলে কত হচ্ছে 32%। এগুলো কিন্তু খাতায় লেখা যাবে না, তাহলে 80-র 40% হলো 32, তার মানে কত হচ্ছে এটা 112। তোমার তো এটাই মেনটেন করবে। এবার এখন আয় কত গো তোমার 130, খরচ করে ফেলছো কত 112, তাহলে সেভ করছো কত, আগে সেভ করতে কত, এখন করছো কত, কত কম করছো না বেশি করছো 150, 2 2 কম, 2 কম করছো। আচ্ছা তোমার কাছে চেয়েছে কি, আচ্ছা রুমির প্রাথমিক আয় কত, এই 2 এর মান কত, আচ্ছা সঞ্চয় চেয়েছিল না, আচ্ছা ঠিকই আছে, এই 2 এর মান তো এটা দেওয়া আছে, এত টাকা কমে গেছে। তোমার কাছে কি চেয়েছে, কত গুণ হচ্ছে বলো 750 মানে কত গো, এটাই তো, এটা 350 মানে 2 এর মান এটা, তার মানে কত হবে 100 এর মান কত 3700, সরি 37,500, 100 মান কত। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করে আর একটা প্রশ্ন, এখান থেকে জিজ্ঞেস করে তাহলে তার সেভিংস কত পার্সেন্ট ডিক্রিজ হয়, তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হয়, 2 ডিক্রিজ হচ্ছে 20-তে, 10%, 10%, এটাও জিজ্ঞেস করে, ডিক্রিজই তো হচ্ছে, 10%, 2 ডিক্রিজ হয়েছিল কততে 20-তে। এই টাইপের কোশ্চেন ফেভারিট টপিক, ট্রেন্ডে চলছে, এটা এক্সপেক্ট করতে পারো ওটাই সাই। ফ্র্যাকশনে দিবে, ওই যে ওর জন্য তো তোমাকে ফ্র্যাকশন হলো মনে রাখতে হবে পার্সেন্টেজের। সেন্ট্রালে এগুলো নিয়ে গেম খেলছে, ডাটা টিপিক্যাল দিচ্ছে, বিশাল টিপিক্যাল ডাটা দিচ্ছে, বিশাল টিপিক্যাল ডাটা দিচ্ছে সেন্ট্রালে। 29-এর ডিভিজিবিলিটি রুলস জানো, 3 গুণ করে যোগ করতে হয়, 3 গুণ করে যোগ করতে হয়, এটা আজকের এটা অ্যাডিশন চমক। এই গেম খেলছে, আমি এসএসসির বা এর কোশ্চেনগুলো দেখছিলাম, বলেছে নিচের কোনটা 87 দ্বারা ভাগ যাবে, এবার আমি দেখছি অন্য কিছু দিতে 3 × 29 মানে 87, ওরা 3 এমন করে গেছে সবগুলো 3 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 29 দ্বারা তোমাকে চেক করতে হবে। এর 29-এর ডিভিজিবিলিটি রুলস তো নাই, আইদার তুমি এত বড় ডিজিট দিয়েছে, 8 ডিজিটে বা 60 ডিজিটের কিছু ডিজিট দিয়েছে, 3 দিয়ে সবগুলোই ভাগ যাচ্ছে, তাই তোমাকে 29 দ্বারা চেক করতে হবে। 29-এ তো ডিভিজিবিলিটি রুলস সচরাচর পড়ানো হয় না, আমি পড়াইনি তোমাদের। হ্যাঁ সেটা করলে হয়, কিন্তু কি বলতো,
তুমি যেটা বলছো ওটা থেকে আমি যেটা দেখাচ্ছি দেখো তার থেকে তাড়াতাড়ি হচ্ছে কিনা একবার দেখাচ্ছি, ট্রাই করছি। 29-এর ডিভিজিবিলিটি রুলস খাতায় সুন্দর করে লিখে নাও। এটা বলে দিলাম কারণ ট্রেন্ডে চলছে, দেখতে পাচ্ছি আমি 3-4টা কোশ্চেন শিফটে এই শিফটে জিজ্ঞেস করেছে এরকম টাইপের, এই এনটিপিসি তোমাদের এই যে এটা হলো কিছুদিন আগে। 29-এর ডিভিজিবিলিটি রুলস ধরে নাও সাপোজ, আচ্ছা 29 দ্বারা কাটে আমাকে না বলে একটা সংখ্যা বলো, আমি বড় বলছি না, ক্যালকুলেটার মারো, যে কোনো বড় সংখ্যা মারো, দেখিয়ে দিচ্ছি আমি, যে কোনো একটা বড় সংখ্যা মেরে আমাকে বলো। 29 দ্বারা কাটে কাটে না একবার তোমাকে দেখিয়েছি, প্রুভ করে দিচ্ছি। কত লিখবো? 174। ছোট ছোট দিলে এটা দেখে করে নিতে পারবে, 6 9 54 6 2 12, এতে বড় করো, দেখে যেটা হবে না। 5 6 সংখ্যা দাও, 29-এর সঙ্গে 5টার সঙ্গে 4টার সঙ্গে গুণ করে দাও, 3টার সঙ্গে গুণ করে দাও, বলো 24,505। 24,505 এটা কাটে না কি করে বলবো 29 দ্বারা? এটা 29 দ্বারা কাটে না কি করে বলবো, ভালো মতো শোনো। 29 দ্বারা কাটার নিয়ম হলো এই যে লাস্ট ডিজিটটার সঙ্গে কি করব, 3 গুণ করব, লাস্ট ডিজিট কাটিয়ে দিলাম, 3 গুণ করব, এখানে যোগ করব, অ্যাড করো, কত হলো এটা? 2465। এটা তো আমার কি বড় হয়ে গেছে আমার হিসেব মতো, এটাকে আবার করো, 3 দিয়ে কাটলে কত হলো? 3 5 15, 3 গুণ করলাম, এখানে অ্যাড করছি, তাহলে কত হচ্ছে এটা বলো? 6 5 11, 4 1 5 1 6, এটা কত হলো? 2। দেখো তো 29 দ্বারা কাটছে না? কাটছে 29 না? এবার এটা তোমার যদি মানে এটাও কঠিন লাগছে, আবার করো, 3 গুণ করো, এটার সঙ্গে 3 গুণ করো, এটার সঙ্গে 3 অ্যাড করো, দেখো বেস্ট এটা 29 দ্বারা। এবার ওটা থেকে তাড়াতাড়ি হলো না? এটা 3 গুণ করে, যেটাতে 3 গুণ করবে সেটাকে উড়িয়ে দাও। হ্যাঁ মারবো ধরে একবার, জানো তো? হ্যাঁ সেটা করে করতে পারো, কিন্তু ট্রাই করো এগুলো মনে রাখার, এগুলো ছোট ছোট জিনিস, ফানি জিনিস, কিন্তু এগুলো তোমার 29 দ্বারা কাটা নিয়ম থেকে দেখতে পাচ্ছ। তোমাকে এরপরে প্রশ্ন দিয়ে যদি দেয় নিচের কোনটি 29 দ্বারা বিভাজ্য, ছেলেপুলেরা ভাগ করে করে পরীক্ষা হলে ওখানে হার্ট অ্যাটাক করে দেবে, কিন্তু তুমি এভাবে করে বেরিয়ে যাবে। যেটা করবে কি করবে, লাস্ট ডিজিট কি করবে? 3 গুণ করবে, লাস্ট ডিজিট যেটা আছে 3 গুণ করো, তাহলে কত পেলে? 15। 15টা এখানে বসালাম, এটা কাটিয়ে দিলাম, যোগ করলাম, আবার এটা পেলাম 2465। আবার লাস্ট ডিজিট কি করলাম? 3 গুণ করলাম, ওটা কাটিয়ে দিলাম, 15 যোগ করলাম, আবার সেম জিনিস, সেম ভাবে চলবে। তুমি এখান থেকে দেখে যদি করতে পারতে সেটাও হয়ে যেত, দেখো এই ছোট করে নিলাম, এটা হয়ে যেত। তাহলে 29 দ্বারা ডিভিজিবিলিটি রুলস, এটা সুন্দর অ্যাড হলো, যাদের খাতায় আছে ডিভিজিবিলিটি রুলসের জায়গায় 29-এর ডিভিজিবিলিটি রুলস বলে এটা লিখে নেবে। চলো যাই হোক, নেক্সট গেলাম। কত নম্বর হলো একটু বলবে তো আমাকে? হ্যাঁ 24। চলো আমি তোমাদের নেক্সট দিন ওই অঙ্কটা আনার চেষ্টা করব, মানে ওই পরীক্ষায় পড়েছিল ওটা, আমি টুকতে পারলাম, এটা টাইপিস্টকে আগে দিয়ে দিয়েছিলাম, ওরা টুকে দিয়েছে। আমি কাল রাতে দেখলাম, রাতে এমনি দেখছিলাম কোশ্চেনগুলো পিআইকিউ এর, এনটিপিসি সমস্তগুলো নাম্বার সিরিজের, এগুলো এক জায়গায় পেলাম, দেখছি তো এত বড় অঙ্ক দিয়েছে, বলছে নিচের কোনটি 87 দ্বারা হবে, তখনই মাথায় নক করে যে 3 × 29 ছাড়া কোনো অপশন নাই, 3 দিয়ে চেক করতে আছি, 4টে অপশানে 3 দিয়ে কাটে, তার মানে 29 দ্বারা কিছু না কিছু আছে। 29 ডিভিজিবিলিটি রুলস তোমাদের শেখানি, দেখলাম 29 ডিভিজিবিলিটি রুলস দিয়ে জিজ্ঞেস করে নিয়েছে, এবার বলো পড়ো। সুপ্রিয়া 10% ছাড়ে একটি টি শার্ট বিক্রি করে 8% লাভ করে, টি শার্টের চিহ্নিত মূল্য এত টাকা হলে সুপ্রিয়ার জন্য ক্রয় মূল্য কত? ডিসকাউন্ট দিয়ে যদি লাভ করে, একটা ডিরেক্টলি আমি ট্রিক্স বলেছিলাম, ডিসকাউন্ট দিয়ে যদি লাভ করে এইটাই থাকে তোমাদের। দেখো ডিসকাউন্ট দিয়েছে কিছু, তারপর লাভ করেছে, তাহলে কার কার রেশিও পাই? সিপি আর এমপির রেশিও পাই। ডিরেক্টলি কস্ট প্রাইস আর স্মার্ট প্রাইসে, নট সেলিং প্রাইস, আমি চিৎকার করে করে বলি, এটা মোস্ট রিপিটেড কোশ্চেন এটা। তাহলে কি হয়? সিপি কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট, আর এমপি হয় 100 প্লাস প্রফিট, এটাই তো হয়। এটা কোথা থেকে হয়? সেটাও এসপি সমান করে হয় ভাই, এসপি সমান করে হয়, এটা এসপি যাবে আর মার্ক প্রাইস থেকে এসপি আসবে, এসপি সমান করে হয় এটা। তো যাই হোক আমি এটা দেখাচ্ছি না, ডিরেক্টলি করছি। তো চলো 100 মাইনাস ডিসকাউন্ট কত ছাড়বো? 90, তাই এটা হলো 90, এটা কত? 110। ভাই এতটুকু করার পর যদি এইটুকু 108, এই দেখে নাও, এতটুকু করার পরেও তুমি কি আর অঙ্ক করার দরকার ছিল?
সেটা করতে পারতে। তো করো, 90 মান কত দেওয়া আছে দেখো, চিহ্নিত মূল্য, সরি 108 মান দেওয়া আছে কত, 1080, কত গুণ আছে, কিছুই ছিল না, এইটুকু জানা থাকলে অঙ্ক ছিল। এটা আমি চিৎকার করে করে পরীক্ষা তোমাদের বলে দিয়েছিলাম, যখন প্রফিট অ্যান্ড লস করাই তখন বলেছিলাম মোস্ট রিপিটেড কোশ্চেন যদি থাকে এই সিপি এই ডিসকাউন্ট থেকে, তাহলে এটা হলো মোস্ট রিপিটেড কোশ্চেন, যে কিছু ডিসকাউন্ট দেওয়ার পরও লাভ করবে, সিপি আর এমপি রেশিও ডিরেক্টলি পাই। এখানে তোমার সঙ্গে আরেকটু গেম খেলে, কি খেলে, যদি কোনো ডিসকাউন্ট না দিত তাহলে লাভ কত পার্সেন্ট হতো, এটার আনসার বলে দাও আমাকে। এই কোশ্চেনটাই আমার প্রশ্ন হলো যে যদি কোনো ডিসকাউন্ট না দিত তাহলে কত পার্সেন্ট লাভ হতো। হ্যাঁ না ভাই, 20 হবে দাও, এটা এটা দেখার দরকার নাই ভাই, রেশিও দিতে উড়াতে পারতাম ভাই, ডিসকাউন্ট যদি না দিত তাহলে মার্ক প্রাইসটা তো সেলিং প্রাইস হয়ে যেত। 90 টাকায় কিনে ক টাকায় বেচছিলে, 108 টাকা, লাভ ক টাকা, 18 টাকা, ক টাকায়, 90 টাকায়, 90 টাকা লাভ, তাহলে কত লাভ। এটা আর একটা কোশ্চেন জিজ্ঞেস, এই জায়গা থেকে এই একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে যদি কোনো রকম ছাড় না দিত তাহলে কত পার্সেন্ট লাভ হতো, এটা। তাহলে মূল জিনিস ঢুকে আছে এই জায়গাটায়, সিপি আর এমপি রেশিও জানা থাকলেই, ডিসকাউন্ট দিচ্ছে না মানে কি কোন দামে বেচবে, ও মার্ক প্রাইসে বেচবে, সোজা কথা, ওটাই তো লাভ হবে, তার মানে মার্ক প্রাইসটা তখন কি হয়ে যাবে, সেলিং প্রাইস হয়ে যায়। চলো নেক্সট, আর বেশি নেই, 25 বলো কত বেটা, T4A1K11, হ্যাঁ বলো, এটা দেখো, এখানে দেখো, বোর্ডে দেখো, 4 1 11, 4 ছিল কত হলো 6, 2 বাড়লো, 1 ছিল কত হলো 3, 2 বাড়লো, 2 বাড়লো, সেম ভাবে 16 ছিল 2 বাড়বে 18, 18 কার, আর এর, এটা নয়, 22 ছিল 24 হবে, 24 কার, এক্স এর, এটা নয়, 8 ছিল 10 হবে, যে এটা অঙ্ক, পাতি অঙ্ক ছিল। নেক্সট, বলছে একটি পরীক্ষায় 20% নম্বর প্রাপ্ত একজন ছাত্র 30 নম্বরের জন্য ফেল করে, 32% নম্বর পেয়েছে, সে পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর থেকে 40%, 42 বেশি পেয়েছে, সর্বোচ্চ নম্বর কত। ভাই এখানে এটার পিছনে কাজ কি করে ভালো মতো শুনবে, শোনো, এটা হলো কি পাসিং মার্ক, কেউ 20% পেয়েছে তারপরে ফেল করেছে, তার মানে কি পাসিং মার্কের থেকে কম পেয়েছে, 20% পেয়েছে, এখানে ধরো 20%, এটা এই যে এটা, আর কত পেলে পাস করতো, 30 নম্বরের জন্য ফেল করেছে বলেছে, 20%-এর সঙ্গে যদি 30 পেতো, যে টোটাল নাম্বার তার 20%-এর সঙ্গে যদি 30 পেতো, তাহলে কি পেতো, এটা পাসিং মার্কস পেতো। এবার আরেকজন পাবলিক কি হয়েছে দেখো, 32% নম্বর পেয়েছে এবং পাশের থেকে 42 নম্বর বেশি পেয়েছে, তার মানে ও 32% পেয়েছে এবং পাশের থেকে কি পেয়েছে, এই পাশের থেকে 42 নম্বর বেশি পেয়েছে, মানে এখান থেকে এটার, তাই তোমাকে জিজ্ঞেস করেছে সর্বোচ্চ নম্বর কত, কি করে করব, পার্সেন্টেজের ডিফারেন্স করতে হয়, ডিফারেন্স করতে হয় পার্সেন্টেজের, এখান থেকে কত, এখানে আমি যোগ করলাম ঠিকই কিন্তু এটা হবে মাইনাস হবে, হ্যাঁ পাসিং মার্কস থেকে মাইনাস হলে এটা হচ্ছে, এটা পাসিং মার্কস থেকে যাচ্ছে, তার মানে পার্সেন্টেজের ডিফারেন্স কত, 32 আর 20 ডিফারেন্স কত, 12%-এর মান কত, 72, তোমার কাছে চেয়েছে কত, কাটাকাটি 1-এর মান কত, 6 গুণ 100%-এর মান চেয়েছে, তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতো পাসিং মার্কস কত, আনসার বলো, পার্সেন্টেজ যদি বলে আরো আনতে হবে। আরো দুটো প্রশ্ন বলছি, এখান থেকে যা কোশ্চেন আমি পুরোটাই ক্লিয়ার করে দিচ্ছি, সময় একটু লাগছে কিন্তু আমি পুরো জিনিসটা ক্লিয়ার করতে চাইছি। সর্বোচ্চ নম্বর ছিল, এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে পাসিং মার্কস কত, মার্কস বলছি পাসিং মার্কস কত, তাহলে বলো 12%-এর মান 6, তার মানে 1%-এর মান কত, সরি 12% মান 72, 1%-এর মান 6, এবার আমাকে বলো 20%-এর মান কত, তাহলে 120, ও 30-এর জন্য ফেল করেছে, তাহলে পাস কত পেতো, পাসিং মার্কস 150,
এটা যদি তোমাকে জিজ্ঞেস করতো পাসিং পার্সেন্টেজ কত, উল্টোটা করতে হতো। 72-এর মান কত, 12%। তাহলে কত গুণ, 1/6 গুণ, 1/6 গুণ 72 থেকে 12% আছি, তাহলে 30 কম পেয়েছো, 30। তাহলে 30-এর জন্য পার্সেন্টেজে কত কম পেয়েছে, এটা 1/6 গুণ, তাহলে 5%। তাহলে 30%, সরি 20% আর 5%, 25% হতো পাসিং মার্কস। ক্লিয়ার হলো? চলো, এর বাইরে এই টাইপ থেকে কোনো প্রশ্ন নাই, 3টে দেখিয়ে দিলাম, এই 3টে টাইপই আছে এখানকার প্রশ্ন। এর বাইরে কোনো কোশ্চেন নেই এই পাস পাস ফেলে জায়গা থেকে। কঠিন লাগছে অঙ্ক? কে বলে কঠিন? এই বলো, এটা বলো, এ করতে হবে, এটা স্কোয়ার নাম্বার না, তাহলে কত হবে, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার। আচ্ছা এখানে তাড়াতাড়ি করে আবেগে ভেসে যাও না, অনেক সময় ওরা কি করে দেয় বলো তো, অনেক সময় এখানে ফাঁসিয়ে দেয়। এই এত দূর পর্যন্ত সবগুলো দেখো প্রাইম নাম্বার না, এখানে 121 করে দেয় যদি, ভালো মতো শোনো, এইখানে যদি এটা করে দিয়ে জিজ্ঞাসাটা পরে দিয়ে দেয়, তখন কত হয়ে যাবে, তখন 169 হয়ে যাবে। কেন, 1, 3, 5, 7, 9 দেয়নি তোমাকে, তার মানে কি বোঝাতে চাইলো, যে আমি প্রাইম নাম্বার স্কোয়ার দিচ্ছি। বোঝাতে পারলাম? সবসময় আবেগে ভাসবে না, দেখে নেবে একটু। ওকে, চলো বলো। 84, 95, 107, 120, 134, 14, 13, 12, এই তো যোগ করা আছে তো। এটা কত, 11, এটা কত, 12, এটা 13, 14, তাহলে কত হবে, এটা 15, তাই না? 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14 প্লাস 15, জাস্ট প্লাস করা ছিল। ওকে, নেক্সট। পড়ো, কি আগের মতো করেছো না ওই গতানুগতিক করেছো, এই মানে গতানুগতিক করেছো তাড়াতাড়ি করেছো যেভাবে দেখিয়েছি আমি। এই সব প্রশ্নের ক্ষেত্রে দেখো শিখেছো একরকম ভাবে, শুনবে টাইম কতটা সেভ হচ্ছে। দেখো তোমাকে কি জিজ্ঞেস করেছে, হু ইজ দ্য টলেস্ট, কিংবা তোমাকে জিজ্ঞেস যদি করে হু ইজ দ্য শর্টেস্ট, এক্সট্রিম এন্ড যদি চাই, মানে আইদার টলেস্ট অর শর্টেস্ট, এক্সট্রিম যদি চাই, তাহলে আমরা ওই আগের মতো যেভাবে করেছো ওইভাবে করবো না, এলিমিনেট করবো। টলেস্ট চাইছে সব থেকে, তার মানে কারো না কারো থেকে যদি ছোট হয় তার মানে টলেস্ট না। আমাকে বলছে ওই গ্রুপের মধ্যে টলেস্ট কে, যদি কম্পেয়ার করছে অনেকজনের মধ্যে, যদি কোনো জায়গায় পেয়ে যায় যে ওই লোকটা কারো না কারো থেকে ছোট, তার মানে গ্যারান্টি টলেস্ট না। পড়ো, পি কিউ এর থেকে লম্বা, পি কিউ এর থেকে লম্বা, তার মানে কিউ টলেস্ট হতে পারে না। আর এস এর থেকে লম্বা, আর এস এর থেকে লম্বা, তার মানে এস তো কারো থেকে লম্বা হতে পারে না, ও তো টলেস্ট হতে পারে না। এস বাদ, এস কিউ এর থেকে লম্বা, এস কিউ এর থেকে লম্বা, আর তো কেউ নাই, ভালো কথা। কিন্তু পি এর থেকে ছোট কে, এস, এস পি এর থেকে ছোট, তার মানে পি এর থেকে ছোট বলেছে, এবং বলেছে পি এর থেকে খাটো, পি আর এর থেকে খাটো, পি আবার কার থেকে খাটো, আর এর থেকে খাটো, তখন পি ও লম্বা না। এটা অঙ্ক শেষ। এইসব অঙ্কের ক্ষেত্রে অর্ধেক অঙ্ক করবোই না আমরা, ওই যে গ্রেটার দ্যান করে করেছো, এটা করবো না, শিখবো ওটা, কিন্তু এক্সাম অ্যাপ্রোচ এটা। আমাকে টলেস্ট চাইছে মানে কারো থেকে যদি ছোট পেয়ে যায় তাহলে সে টলেস্ট হতে পারে না, সোজা হিসেব। নেক্সট, লাস্ট নাকি, কি করা আছে গো? চলো আগে প্লেস ভ্যালু বসাই, পি এর 2, আর এর 18, এর 1, এন 14, সি 3, এইচ 8। আচ্ছা ডি 4, ইউ 21, সি 3, কিউ 17, ই 5, কে 11, তাই না? 2 ছিল 4 হলো প্লাস 2, 18 ছিল 21 হলো প্লাস 3, 1 ছিল 3 হলো আবার প্লাস 2, 14 থেকে 17 হলো প্লাস 2, তার মানে প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 3, এই গল্পটা হচ্ছে। তো লজিক কি পেলাম, প্লাস 2 প্লাস 3 এর লজিক পেলাম। এটা তাই আছে, একবার দেখে নাও, সি 1 ই সরি সি 3 ই 5, এ 1 ডি 4, দেখো প্লাস 2 প্লাস 3, এটাই তো আছে। আনসার করো, ডি এর কত হয় 4, প্লাস 2 করলে 6, 6 কার, এফ এর। দেখো এফ এটাই নাই, এফ এটাই নাই। দেখো আমি চালাকি,
এই দুটো আমি দেখবো না, পরেরটা দেখলেই তো হবে। তার মানে +2 +3, এটা আবার কি হবে +2 হবে। আয়ের কত 9, কে 11, তাহলে এটা আনসার, এটা নয়। ওকে, এই ছিল ফার্স্ট ক্লাস তোমাদের, মানে এই সাই প্র্যাকটিস ভাগীরথী এক্সপ্রেসের প্রথম ব্যাচের নাম তোমাদের ভাগীরথী এক্সপ্রেস। হ্যাঁ, চলবে এক্সপ্রেসের মতোই। যতগুলো কনসেপ্ট আছে দেখো, কোশ্চেন ছিল তোমাদের প্রায় 30টা, কিন্তু আমি, হ্যাঁ ওটা ওরকম হবে, স্পিড ওই স্পিডে যাবে। আমাদের এখান থেকে বন্দে ভারত যায়নি না। তো যাই হোক, ছিল 35টা কোশ্চেন, 30টা কোশ্চেন কিন্তু করালাম তোমাদের 9 করে 35 থেকে 40টা, যত রকম টাইপ যেটা ধরছি সেটা করব। ওকে।